আচ্ছা, তো আমরা রাইটিংটা নিয়ে কাজ করব। আপনাদের যারা ক্লাসে এই মুহূর্তে অ্যাটেন্ডেন্ট আছেন 17, আপনাদের সবারই কি আইডিয়া আছে কিনা যে আমরা যে আইএলস এর আজকে রাইটিং এ নিব, যে আইএলস রাইটিং সম্বন্ধে কারো মানে একদম বেসিক আইডিয়া গুলি আছে কিনা? দুই একজন যদি একটু শেয়ার করেন, না থাকলে আমি শর্টে বলে দিব কোনো আইডিয়া আছে কিনা। কারো কোনো আইডিয়া আছে কিনা? আহ নো সাউন্ড জি স্যার। আছে। এই তো সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, সরি একটা জিনিস বলে নিই। আমি ইউকে থেকে ক্লাস নিচ্ছি, আর এখানে ইন্টারনেটে কোনো কানেকশনের সমস্যা নেই। আপনি যদি কোনো কারণে কিছু শুনতে না পান, আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ডিভাইসটা রিস্টার্ট দেন, আবার ঢোকেন এবং মাইক্রোফোনগুলি চেক করে নেন। আর এটা যেহেতু জুম, আশা করি সবাই জুমে ইউজ টু আছেন, কারণ বাংলাদেশটা ভেরি কমন একটা জিনিস হচ্ছে যে আপনারা এটা জানেন। এখানে জাস্ট দেখে নেবেন কেন হচ্ছে না আপনার। এইটা আসলে খুব কমন ব্যাপার এই জায়গাগুলিতে আছে। এই যে যেমন ওনারা এখনো কেউ শুনতে পাবে না, কারণ হচ্ছে ওনারা ওনাদের মাইক্রোফোন নিজেরা অন করে নাই। এটা একটা কমন বিষয়। আপনাদের যদি কোনো অ্যাসিস্ট লাগে, গ্রুপে মেসেজ করতে থাকেন। গ্রুপে আমাদের ভলান্টিয়ার আছে, দে আর গোয়িং টু সাপোর্ট ইউ। ওকে, চলেন আমরা আমাদের ক্লাসে চলে যাই। কারণ কমন সেন্স হচ্ছে একটা জিনিস যে আপনি জুম ইউজ করাটা জানতে হবে, একদম ভেরি কমন সেন্স বিফোর জয়নিং এনি অনলাইন ক্লাসেস। অলরাইট, তো আমরা চলে যাই। প্রথমে দুই একজনের আইডিয়া যাচ্ছে যে আপনার আইএলটিএস এর রাইটিং নিয়ে কোনো আইডিয়া আছে কিনা, আইএলটিএস রাইটিং। আইডিয়া আছে। হুম, বলেন আইডিয়াটা যেটা আছে সেটা কি, একটু Uh, বলেন। uh, I have completed 3 months course from British Council for IELTS. Yes. হুম। IELTS writing is separated in two parts. Part one for general training is letter writing task, and for task two is elaborate tasks when there will be a judgment or or um, a details letter details writing. Second task is details writing for 40 minutes, and first task is for 20 minutes. Uh, Uh, okay. So, all right. Us writing has two tasks. আচ্ছা, আর কারো যদি আমাদের ব্রিটিশ ইংলিশ বুঝতে সমস্যা হয়, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। স্যার ইন্টারপ্রেট করেন বোথ ল্যাঙ্গুয়েজের। হুম, যদি আপনারা কি ইংলিশে চান না বা বাংলা ইংলিশ দুটো মিশাই করব, দেখেন কোনটা কোনটা প্রিফার করতে চাচ্ছেন, আহ, যদি বোঝার জন্য আর কি। But normally we prefer continuing our speech in English, the normal, the British accent. Request captions for the English meetings. Okay, yeah. enable. Okay, all right. Anything else? Both. Okay, thank you, sir. Both বুঝতে পারছি। আচ্ছা, প্রথমত বলছি আইএলটিএস রাইটিং এর যে স্ক্যাম গুলি আছে, ফার্স্ট লার্ন দ্য স্ক্যাম। আইএলটিএস রাইটিং এ ব্যান্ড 9 পাওয়া যায় না। স্ক্যামটা কি? ফার্স্ট স্ক্যাম, দ্য ফার্স্ট স্ক্যাম হচ্ছে, আপনাকে যদি প্রথম স্ক্যামটা হচ্ছে যে এটাতে ব্যান্ড 9 ইজ নট পসিবল। সবাই লেখে যে ব্যান্ড 9, ব্যান্ড 9 ইজ নট পসিবল। আচ্ছা, এটা হচ্ছে আইএলটিএস এর সবচেয়ে বড় স্ক্যাম। ওয়াই ব্যান্ড 9 ইজ নট পসিবল, এটা কেন বলে? এই স্ক্যামটা বাংলাদেশে ভেরি কমন, নট ইন ইউকে। বলেন এটা ওয়াই ইজ ভেরি কমন যে ব্যান্ড 9 ইজ নট পসিবল। Uh, please answer to us. I do not know. I know if there is anyone know or not, but I want to know the answer from you, please, sir. ওকে, অলরাইট। আচ্ছা, ব্যান্ড 9 ইজ নট পসিবল, এটা বেসিকলি ভেরি কমন ইন বাংলাদেশ, ইভেন নট ইন ইন্ডিয়া। ইন বাংলাদেশ ইজ ভেরি কমন। আচ্ছা, এর এর পিছনের যে কারণটা হচ্ছে যে আমরা যে আইএলটিএস এর যে স্ট্রাকচারটা, সেটা আমরা ভালো করে বুঝি না। সবাই আমাদের একটা ইউজ টু একটা ব্যাপার আছে, ছোটবেলায় আমরা সবকিছু যাই কিছু লিখতে দিই আমরা লেখা শুরু করে দিই উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং। আচ্ছা, গরু রচনা দুমায় লিখতেছেন, হ্যাঁ, সাউন্ড পলিউশন, ইউ হ্যাভ স্টার্টেড রাইটিং, ইউ আর রাইটিং 20-30 pages in Bangla, you can remember. In English, what happens, you memorize and you start writing. অর্থাৎ আপনি বাংলায় যখন লিখছেন ইচ্ছা মতন লিখছেন পাতা পাতা ভইরা, আর ইংলিশে যখন লিখছেন তখন মেমোরাইজড সামথিং লিখছেন। এই দুইটা মিথের কারণে আপনাদের কাছে এটা একটা মানে, আমাদের কাছে, সরি আমিও তো বাংলাদেশী, বাইরে থেকে যাই করে, সো আমাদের কাছে ব্যান্ড 9টা ইম্পসিবল মনে হয়ে গেছে, বাট এভরিথিং ইজ পসিবল।
আচ্ছা, এবার আমি আজকে বলবো যে আসলে ব্যান্ড 9 পাওয়ার জন্য আমি ক্লাসটা ফ্রি ওয়ার্কশপটা নিতেছি, নট লাইক ব্যান্ড 6। ব্যান্ড 6 7 এটা খুবই কমন, ট্যাবলেট দিলেই পাওয়া যায়। 6 6.5 পর্যন্ত কমন, বাট যখন আপনি 7 থেকে এই 9 এর মধ্যে স্কোরটা করতে যাবেন, তখন দেয়ার ইজ এ বিগ ডিল। যারা এটা লাগবে, এই যে এই পর্যন্ত গ্যারান্টি আপনি এমনি পাবেন আমার কাছে 6.5 পর্যন্ত। আমি ট্যাবলেট দিয়ে দেবো, ওই ট্যাবলেট মারলেই 6.5 পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। বাট আমি ক্লাসটা নিবো হচ্ছে 7 থেকে 9 পাওয়ার জন্য। ঠিক আছে, কারো যদি মনে হয় স্যার আমার 6 6.5 পেলে চলো, অলরাইট, ক্লাসটা দেখতে দেখেন। এটা ক্লাসটাতেই আপনি পুরোটাই দেখা দিচ্ছে 6.5 কেমন পাচ্ছেন। বাট 7 to 9 পাওয়ার জন্য যে ইয়াটা, সেটার জন্য আমাদের ফ্রি ওয়ার্কশপ। আসলে আমার এই ক্লাসটা ভলেন্টারিলি আপনাদের কাছে নিচ্ছি, টু এডুকেট মাই পিপল, আমার দেশের মানুষকে জানানোর জন্য, এবং আইএলটিএস এর স্কোর দিয়ে যেন সে স্কলারশিপ পায় যায়, এই জন্য দ্যাটস কমপ্লিটলি ফ্রি আমার আমার এই ওয়ার্কশপটা। আচ্ছা। For this reason, I am very grateful to you. No, no, that's our duty to support our people in many ways. আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা নিব, এই কোয়েশ্চেনটা একটু, টু বি অনেস্ট, কুড ইউ এক্সপ্লেইন? আমরা আজকে ক্যামব্রিজ 15 এর এই টপিকসটা নিয়ে কথা বলবো। এটাতেই আমি দেখা দিচ্ছি ব্যান্ড 9 আমরা কেন ইম্পসিবল হয়ে গেছিল, এবং আজকের পর থেকে আপনি যাই লেখেন না কেন কেন পাবেন। হ্যাঁ, একজন কোয়েশ্চেনটা পড়েন, প্লিজ রিড অ্যালাউড দ্য কোয়েশ্চেন। You should spend about 40 minutes on this task. Write about the following topic. In some countries, owning a home rather than renting one is very important for people. Why might this be the case? Do you think this is a positive or negative situation? Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experiences. Write at least 250 words. ওকে, থ্যাংক ইউ। আরেকটা জিনিস হচ্ছে, যারা আছেন সবাইকে জানাই দিচ্ছি, আপনারা যারা কোয়েশ্চেন গুলিকে মোটামুটি কমনালিটি, অর্থাৎ যেন কোয়েশ্চেন গুলি কমন পড়ে, সো উই হ্যাভ দ্য ড্যাশবোর্ডস, আমাদের আইএস একটা সার্ভার আছে, আপনারা অবশ্যই এখান থেকে পরীক্ষাগুলি দিবেন। কারণ এখান থেকে হলে ইউকে থেকে সার্ভারটা আমরা ইউজ করি। সো এইখান থেকে আপনি মোটামুটি রিসেন্ট যে কোয়েশ্চেন গুলি আছে সব পাওয়া যাবেন, যে কি ধরনের কোয়েশ্চেন এখানে আছে। এবং এখানে একটা প্রশ্ন না, মানে এরকম মক টেস্ট, ফুল মক টেস্ট 25 30টা, তারপর আপনার আইটেম ওয়াইজ টেস্ট আছে, মডিউল ওয়াইজ টেস্ট আছে। সো এই যে যে সার্ভারটা দেখতেছেন স্প্যান স্কুল অফ ইংলিশে, এটা আপনারা যারা আজকে ক্লাস করতেছেন তাদের জন্য ফ্রি। হ্যাঁ, তাদের জন্য এই সার্ভারে একটা ফুল মক টেস্ট, একটা লিসনিং, একটা রিডিং, একটা রাইটিং ফ্রি। আপনি আপনার স্কোর জানতে পারবেন যে আসলে আপনি কততে আছেন। শুধু শুধু টাকা নষ্ট করতে হবে না, এখান থেকে আপনি এটা খুবই কমন, ইউড গেট দ্য রেজাল্ট, যে আপনি আসলে এক্স্যাক্টলি কত পাচ্ছেন। এই সার্ভারে পরীক্ষা দিলে আপনি জানতে পারবেন। ওয়েল, এটা জানাই দিচ্ছি, তার আগে চলেন এবার কোয়েশ্চেনে চলে যায়। ইন সাম কান্ট্রিজ, ওকে, ইন সাম কান্ট্রিজ, তো এখানে প্রথমেই সাম কান্ট্রিজ বলাতে আসলে কি বোঝাচ্ছে তারা? মানে এখানে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? কিছু কিছু দেশে, সব দেশে না, নট all over the world. আচ্ছা, কিছু কিছু দেশ, সেরকম বললো কেন? সব দেশ বললে কি সমস্যা হতো? মানে সে যদি সব দেশ বলতো কি সমস্যা হতো বলেন? কিছু কিছু দেশে, ইন সাম কান্ট্রিজ, এই যে জিনিসটা, এটা কেন বলছে ইন সাম কান্ট্রিজ, এটা কেন বলছে? আচ্ছা, তো ব্রিটিশ, তাদের ইংলিশের মধ্যে একটা ব্যাপার আছে। ব্রিটিশ ইংলিশে, আসলে আপনি আমেরিকান ইংলিশ যাই শিখেন, অস্ট্রেলিয়ান ইংলিশ বা ক্যানাডিয়ান যা বলে, সবার বার্থ প্লেস হচ্ছে এই ব্রিটেন থেকে, অর্থাৎ ইংল্যান্ড থেকে ইংলিশটা গেছে। তো সবাই এই ধাঁচেই ইংলিশটা বলে। তো ব্রিটিশ ইংলিশে একটা জিনিস আছে, সাম ডে। এই সাম শব্দটা যখন, সামের ব্যবহারটা নিয়ে সামডে, সামডে শব্দের অর্থ কি? কিছুদিন। সামডে মানে কি? কিছুদিন। ওকে, I'll visit you sometime, তাহলে কি কি বলবেন? সামডে কিছুদিন, সামডে কিছুদিন কিনা, আমি আপনাকে বললাম এখানে ধরেন, মাঝে আহ, মধ্যে। আচ্ছা, তো বলেন সামডে, ধরেন কাউকে একজনকে বললাম, ধরেন র্যান্ডমলি আমি এখানে একজন নাম নিলাম, ধরেন শামীম ভাই। অলরাইট, মিস্টার শামীম, I'll visit you sometime। তো আসলে সামডে আমি কি বুঝালাম? That some is a kind of scam word for non-native people। আসলে সাম দিয়ে আসলে আর কি বোঝায়? সামডে
বলতে তো সামডে একদিন বোঝায়, যে কোনো একদিন একদিন নির্দিষ্ট এই বোঝায়, অফ ডে একদিন। আচ্ছা, এই তাহলে সামডে কে আপনি কি করতে, প্রথমত হচ্ছে যে সামডে কে আপনি তর্জমা করলে কি হবে, ট্রান্সলেট করলে হবে সাম মানে কিছু, ডে মানে কিছুদিন। তো সাম কান্ট্রি হচ্ছে কিছুদিন। কিছু দেশ, উনি কিছুক্ষণ আগে কিন্তু এটা ট্রান্সলেট করছে। আপনাকে বুঝতে হবে যে এই ট্রান্সলেট জিনিসটা ভুলও করা যাবে না ইংলিশে। প্রথমত ট্রান্সলেট ট্রান্সলেট জিনিসটা করা যাবে না। কেন? ট্রান্সলেট করতে গেলে ভাষার যে ইয়াটা আছে সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য ট্রান্সলেট মেথডটা উঠায় আমাদের দেশে কি চালু করছিল, কমিউনিকেটিভ ইংলিশটা চালু করছিল ট্রান্সলেটের এই ড্রব্যাকস এর কারণে। সেই উনিও আছে ইন সাম কান্ট্রিজ। আচ্ছা, এই এই জিনিসটা আজকে সামের একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের শিখে। এই সাম দিয়ে বোঝা হচ্ছে অ্যানোনিমাস, কোনো একদিন, কোনো দিন নির্দিষ্ট না, মানে কোনো একদিন, মানে জিনিসটাকে আপনি উজ্জ্বল করার জন্য বল কোনো একদিন। আচ্ছা, আল ভিজিট ইউ সামডে, আচ্ছা আমি কোনো একদিন, আচ্ছা একদিন তোমাদের বাড়িতে যাবো, আল ভিজিট ইউ সামডে। আচ্ছা, সামডে। আর আর আরেকটা জিনিস বলি, আল ভিজিট ইউ সামডে, ভিজিট ইউ, এটাকে আপনারা সবসময় আই উইল বলেন, বাট এটা হচ্ছে আল, আ ও, রিমেম্বার আল, আউল। ইয়া, বাট টানবেন না। মানে আমাদের বাংলা এবং আরবিতে আমরা ছোটবেলা থেকে টাইনে টাইনে অভ্যস্ত, খুব টানি, মানে চার আলিফ এক আলিফ দুই আলিফ করে টানি, নট লাইক দ্যাট। যার কারণে আপনার লিস্টিং এ অনেক কিছু বুঝেন না। ও ইয়ে, ও ভিজিট সামটাইম, একদম ব্রিটিশ ও ইংলিশ যেটা আমি, ও ভিজিট সামটাইম, অল। পরে ইটারে পুরোপুরি লাস্টের দিকে শুনবেন অল, ইয়া অল ভিজিট সামটাইম। বাট এটার প্রথমে বুঝে যে আল, বাট একসাথে যখন বলি অল, ইয়া অল ভিজিট সামটাইম, তখন আপনি কি শুনতেছেন, অল ভিজিট ইউ সামডে, মানে সবাই কোনো একদিন ভিজিট করবে, নট লাইক দ্যাট আউল, অল। তো আউল বলতে বলতে দেখবেন যে এটা কানের মধ্যে অল, অলের মতো শোনা যাচ্ছে, অল, অল ভিজিট ইউ সামডে। ক্লিয়ার? মজার ব্যাপারটা, দ্যাটস দ্য ব্রিটিশ ইংলিশ ইন লিসনিং ইট ওয়ার্কস। এইটা আপনাদের বুঝতে হবে যে স্যার আমি লিসনিং এ কিছুই বুঝি না, আমার মাথার উপর দিয়ে যায়। বিকজ আপনাকে টানাটা কমাইতে হবে। ইংলিশে টান নাই, এই যে আরবির যে টান সেটা না, ইংলিশ আছে স্ট্রেস। স্ট্রেস আর টান কিন্তু আলাদা জিনিস। Yes, sir. Then what will be the meaning of in some countries here? আচ্ছা, আমি আসতেছি। এবার এবার সাম কান্ট্রিজ কিছু বোঝায়। আমি সামটা শেষ করি নাই, এখন আসেন সামের ব্যাপারটা বেসিক থেকে করি। আচ্ছা, সামবাডি, আচ্ছা সামবডি ইজ হয় না আর হয়, কে পারবেন? somebody Somebody is is or are missing in my class, বলেন কি হবে? Somebody is missing in my Somebody class. is Is somebody is somebody missing is in my আচ্ছা, somebody is তাহলে somebody দিয়ে কি বুঝাইলো? কেউ একজন। কোনো একজন। কোন একজন। হ্যাঁ হ্যাঁ, বডির ক্ষেত্রে কেউ একজন, কেউ একজন মনে হচ্ছে ক্লাসে নাই। আচ্ছা, তাহলে সাম দিয়ে আপনি যে কিছু তর্জমা শিখছিলেন, সামকে যে কিছু তর্জমা শিখলেন, সেই তর্জমাটা কি ঠিক আছে না ভুল আছে? No, yes, এটা it ভুল was আছে। wrong. ভুল। এটা এটা ব্রেনে থাকার কারণে এই কোয়েশ্চেনের আপনি ব্যান্ড নাইন আনসার করতে পারবেন না, শুধু এইটা প্রথমে না বুঝার কারণে। এটা বুঝার কারণে আপনার ব্রেনে অন্য কিছু কাজ করবে এবং আপনি উল্টাপাল্টা 100% লেখা শুরু করবেন। সো ইউল নট গেট দ্য ব্যান্ড নাইন। আমার লাস্ট একটা এক্সপিরিয়েন্স মনে আছে, আমি বাংলাদেশে যে পুরো ক্লাসটা ইংলিশ টু ইংলিশ নিছি, এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি, খুব স্বনামধন্য। ক্লাস শেষে ফিডব্যাক দিল, স্যার আপনার 10% ইংরেজি আমরা বুঝতে পারছি, কিছুই বুঝি নাই স্যার, স্লাইডটা দিয়ে এখন ভরসা। কারণ এখন কথা হচ্ছে যে কেন আমরা ওই ইংলিশটা রিচ করতে পারতেছি না? আমাদের কি এখন কি টেকনোলজিকে না, আমাদের ইচ্ছার অভাব। আমরা আসলে নতুনটা এবং ইয়াটা নিতে চাই না। না 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 না, ট্রেডিশনাল ওয়েতে করেন, ডু সামথিং লাইক ইন ট্রেডিশনাল, নো, চেঞ্জ করেন। আপনি বুঝার চেষ্টা করেন যে এই সাম শব্দটা হচ্ছে কিছু, কিছু, এটা এটা মাথা থেকে ঢুকেন, এরকম কিছু ধরে নেবেন না। পৃথিবীতে কোনো কিছু ফিক্সড না, নাথিং ইজ ফিক্সড ইন দ্য ওয়ার্ল্ড। যে ভদ্রমহিলাটা আজকে আপনার সাথে আছে, সে ভদ্রমহিলাটা কালকে নাও থাকতে পারে আপনার সাথে। ঠিক আছে? এই জন্য কোনো কিছু ফিক্স না পৃথিবীতে। আচ্ছা, তো সামবেরি, সাম মানে কিছু না, সাম মানে হচ্ছে কোনো, মানে সাম যখনই আছে, সাম শব্দটাতে কিছু বোঝায় না, সাম শব্দটা যখন কারোর সাথে লাগে তখন একজন বোঝায়, এক। এই জন্য সামের পর ইজ বসতেছে, মনে থাকবে। এই সাম শব্দটা এমনি মানে কিছু, আজকে থেকে রিমেম্বার মনে রাখেন, এমনি মানে কিছু, কিন্তু সামের সাথে যদি কেউ এক অ্যাড হয়ে যায়, ঠিক আছে, সামের সাথে যাই অ্যাড হবে তখন জিনিসটা বোঝাবে একজন, কোনো একজন। ক্লিয়ার? আমি কি আপনাদের বুঝাতে পারছি? সাম মানে এমনি জি। কিছু, বাট সামের সাথে আচ্ছা যখন কোনো স্যার, কিছু অ্যাড হয়ে যাবে, একটা কোশ্চেন ছিল। তখন সেটা বিগিনিং হবে। হ্যাঁ, সামের স্যার সাথে যখন একটা অ্যাড কোশ্চেন হয়ে ছিল। যাবে, হ্যাঁ বলেন। যা যখন অ্যাড হবে তখন আপনি বিগিনিং হবে। বললেন হচ্ছে স্যার, মানে সাম মানে একজন, কিন্তু এখানে সামের পরে কান্ট্রিজ হয়ে গেছে, আচ্ছা মানে আচ্ছা, আমি এটা আসতেছি, ভুল আমি আছে আমি আসতেছি, শেষ করি না রে ভাই। সামের সাথে যখন প্লাস নিয়ে যখন অ্যাড হবে,
তখন যেটা যাবে সেটা কিন্তু কোনো একজন সামটাই যখন এটার সাথে লেগে থাকবে। আর এখানে এটা গ্যাপ লাগে না, এটা নট প্লাস, এটা আলাদা একটা শব্দ ওয়ান, অঙ্ক দিয়ে বোঝেন, এটা আলাদা ওয়ান, এটা লাগে নাই। যখন সামের সাথে কোনো কিছু লেগে যাবে তখন জিনিসটা ওয়ান। আর যখন এইভাবে লাগবে তখন আপনার কিছু বা সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশ তখন আসতেছে, বাট সামের সাথে এটা আচ্ছা কিছু কিছু দেশ না, ও কোনো কোনো দেশে, তখন বাংলাটা আমি কোনোটাকে আনার চেষ্টা করছি, কিছু না। আপনি এটাকে বাংলায় যেটা চেঞ্জ করবেন সেটা হলো কোনো। আমি ট্রান্সলেটটা চেঞ্জ করার জন্য যিনি প্রশ্ন করছেন অ্যান্সারটা বুঝতে পারছেন কিনা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার প্লিজ একটু আগে থেকেই ইয়ে করেন, আমি সলভ করে ঢুকবো এবং আমি লম্বা ওয়ার্কশপ নেবো, ফ্রিতে দিব। আপনি ব্যান্ড 9 পাওয়ার যা কিছু আছে সবকিছু শিখবেন এবং সব ভুলে শিখে যাবেন, তো আপনার ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা স্কলারশিপটা পাইতে সুবিধা হবে। আমরা চাই মোর পিপল কাম টু ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিং মোর বেটার ভাইব্রেন্ট কমিউনিটি হিয়ার। আচ্ছা, সো জিনিসটা বুঝে নেন, তারপরে সালাম আলাইকুম সামকে স্যার। কিছু না করে কোনোতে আনেন। সামের ট্রান্সলেটটা কিসে আনেন? কোনো। ইন সাম কান্ট্রিজ, কোনো কোনো দেশে। ঠিক আছে, এবার বুঝতে পারছেন এটা কোনো কোনো দেশে সাম। বলেন, কেউ একজন কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন। টেল মি। জি স্যার, স্যার আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। আজকের ক্লাসটা কি রেকর্ডিং থাকবে? আমাদের হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লাসটা, নেটওয়ার্কে একটু হ্যাঁ সমস্যা হবে। অবশ্যই স্যার, আমি জানি। এটা আমার দেশ, আমার মাতৃভূমি, সমস্যা আছে। আমি রেকর্ড করে রাখতেছি, আপনারা পাবেন। প্রতিটা ওয়ার্কশপে স্যার পাবেন, তবে এখানে চেষ্টা করেন ক্লাসে থাকার জন্য, মানে স্যার কি বলছিল, রেকর্ড তো থাকুক, আবার রেকর্ড আছে, প্লাস আপনি চেষ্টা করেন ক্লাসে থাকার জন্য। আচ্ছা, তাহলে সামকে থ্যাংক কিছু ইউ। কিছু নিয়ে ট্রান্সলেট না করে কি করবেন? কোনো কোনো দেশে। তাহলে কিছুকে বাদ দিয়ে আমরা কোথায় আসবো? কোনো। কোনো কোনো দেশে। হ্যাঁ, কোনো 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 দেশে। দেশে। এখন কোনো কোনো দেশে, ইন সাম কান্ট্রিজ মানে হচ্ছে কিছু 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 দেশে, কিছু দেশগুলোতে বাংলা করতেছে না। ইন সাম কান্ট্রিজ মানে কোনো হুম কোনো দেশে, কোনো কোনো দেশে। হুম। এবার দেখেন ব্রেইনে সুন্দর লাগতেছে কিনা, ব্রেইনটা একটু বেটার ফিল ইয়েস করতেছে। ইয়েস। হ্যাঁ, ইয়া কোনো বেটার কোনো ফিল। দেশে বেটার ফিল করতেছে। লাইক, আর আর তো কিছু কিছু উচ্চারণ তো আপনাকে বলেই দিলাম। আউল, আউল ভিজিট ইউ সামডে, অল ভিজিট ইউ সামডে। এটা একটু মাথায় নিবেন, আমরা রাইটিং এর মধ্যে হালকা করে অল ভিজিটিং। উচ্চারণ যেগুলো আসছে। আরেকটা হচ্ছে, আরেকটু জিনিস বলে দিই, আপনারা যেহেতু রিড করেন, এই ওয়ার্ডের শেষে যেগুলি উচ্চারণ হয় না এগুলি বলে ড্রপ লেটার। একটু ক্লাসে বলে নিই। ড্রপ। হ্যাঁ, আমরা রাইটিং এর মধ্যে শিখবো, কিন্তু এগুলো বলতে হবে, কথা বললে এটা ড্রপ করে দিবেন। স্পিকিং এ যখন আপনি বলার সময় ড্রপ লেটার, এর মধ্যে জি হচ্ছে একটা ড্রপ লেটার। জি। তাহলে হ্যাঁ, ওয়ার্ডের শেষে জি থাকলে কি হবে? এটা কয়টা জি আছে? এই যে এটা একটা জি, এটা একটা জি, এটা ড্রপ লেটার। আচ্ছা, এরপর হচ্ছে এখানে টি একটা ড্রপ লেটার। আচ্ছা, তাহলে কয়টা ড্রপ লেটার এখন জানলেন? ওয়ার্ডের শেষে জি একটা ড্রপ লেটার, আরেকটা ড্রপ লেটার কি? টি একটা। হ্যাঁ, টি একটা। টি। তাহলে এখানে জি একটা। দেখেন তো কোন কোন Sir, উচ্চারণে জি বলবেন না? R is, sir, R is maybe another drop letter, sir. R, আর হচ্ছে river. ব্রিটিশদের জন্য ড্রপ লেটার, যখন আপনি ইউকে ইংলিশে আসতেছেন। অর্থাৎ আমি আমার দেশে, এখন আমার যে দেশটা আছে সেই দেশটাতে হচ্ছে আটটা ড্রপ লেটার, বাট আমেরিকাতে আট ড্রপ লেটার না। Yes, thank you, sir. আচ্ছা, তাহলে আমি আপনাকে কি বুঝাতে পারছি? আর জি এবং টি জি স্যার, বুঝতে ড্রপ পারছি লেটার। স্যার। তবে স্যার কটা ড্রপ লেটার অ্যাকচুয়ালি স্যার? এইটা আমি কিন্তু পড়াইতে পড়াইতে শিখাবো, যাতে আপনার ব্রেন কখনোই বুঝতে না থ্যাংক পারে ইউ। যে আপনি শিখছেন। ব্রেনকে আপনি বুঝতে থ্যাংক দিয়েন ইউ। না যে ওরা শিখাচ্ছেন। ওরা বুঝেন যে আপনি একটা মজা করতে আসছেন, একটা জিনিস আসছে দেখতে আসছেন, লেটস ফান, দেখি উনি কি দেখায়। Yes, sir. আচ্ছা, Yes, sir. মানে ওরা ওরা বুঝতে দিবেন না যে আপনি শিখেন কোনো কিছু, শিখলেও ভুলে যাবে। ওরা শিখতে দিয়েন না, ওরা শিখতে চাইলেও ভুলে যায়, ব্রেনের সমস্যা, ব্রেন শিখতে চাইলে ভুলে যায়। ওরা শিখার জন্য কিছু আসবেন না, ক্লাসে আসবেন মজা করার লেগে, ক্লাসে শিখার কিছু নেই। জাস্ট প্র্যাকটিস। হ্যাঁ, জাস্ট প্র্যাকটিস, একটু দেখে আসলাম, দেখি মুভি টুভি দেখে, দেখি স্যার একটা আসছে ইংল্যান্ড থেকে, কি কয় দেখি। তো কি চিল্লাচিল্লি করতেছে, কি বলতে চাই একটু শুনে আসি। অনেক কিছুই তো শুনলাম জীবনে, হ্যাটটা একটু শুনি। আচ্ছা, তাহলে ইন সাম কান্ট্রিজ মানে হচ্ছে কোনো কোনো দেশে। আচ্ছা, তাহলে জিটা হচ্ছে ড্রপ। সো আমি এখন বলার সময় ওনিং এ হোম, দেন ওনিং, আমি কি জিটা অনেক বলছি? অন ইন এ হোম, অন ইন এ অনেক হোম। হ্যাঁ, অন অনেক। ইন এ হোম। তো এইটা যখন আপনি ওনিং বলবেন তখন এর সাথে লাগা যাবে তিনটা, অন ইন এ হোম। কারণ এটা জি যখন ড্রপ হয় তখন এটার অনেক। সাথে এটা অন ইন এ হোম, তিনটা একসাথে। অন ইন এ হোম রাদার দ্যান রাইনিং ওয়ান। দেন এই যে রাদার দ্যান রাইনিং ওয়ান, এই যে টি আবার জিটা চলে যাবে, এই জিটা চলে যাবে। কালারটা চেঞ্জ করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো আপনি এখানে যে ইয়েটা আছে, এই যে রানিং। আচ্ছা, রানিং। আচ্ছা, এইবার আসেন, রানিং কেন বলছি? আমি আপনাকে কিছু আগে বলছি টি আর একটা ড্রপ লেটার, টি আর একটা ড্রপ লেটার। আচ্ছা, এবার দেখেন TWENTY। আচ্ছা, প্রথমটা ড্রপ না, কিন্তু প্রথম লেটার লেটার কোনো ড্রপ হয় না, বুঝতে পারছেন? সে টির না ক্ষেত্রে। না, ওয়েট, টির ক্ষেত্রে লাস্টের বলে দিই। লাস্টের হ্যাঁ, অক্ষরটা। লাস্টে টিটা, এবার টিটা কাইটা দেন, উচ্চারণ কি হবে?
আপনি টোয়েন্টি 20 যেটা 20 20 20 হ্যাঁ 20 20 ইয়া T20 ম্যাচ আপনি কখনোই দেখবেন না এটা T20 ম্যাচ হ্যাঁ T20 20 কয় না হ্যাঁ 20 20 ম্যাচ হ্যাঁ 20 20 জাস্ট ম্যাচ T20 ম্যাচ জাস্ট মাথায় ঢুকে গেল দেখছেন আমরা T20 তে চলে আসছি সো রাদার দেন রানিং ওয়ান দেখেন এটা দুইটা ড্রপ হচ্ছে একটা হচ্ছে টিও ড্রপ আর একটা হচ্ছে জিও ড্রপ তো রানিং ওয়ান আপনি র্যান্টিং শব্দটা তাদের কাছে শুনবেন না দ্য রাদার দেন রানিং ওয়ান is very important এই আবার দেখেন important এই টিটা Silent. লাস্টের টিটা চলে গেল হ্যাঁ it's been for people ব্রিটিশ ইংলিশে for people for people আচ্ছা for people হ্যাঁ তো আপনি এই মুহূর্তে কটা শিখলেন কটা ড্রপ হয়েছে একটা হলো জি ড্রপ হয়ে গেল টি ড্রপ হয়ে গেল আর ড্রপ হয়ে গেল ওয়াও আপনি শিখে গেলেন আচ্ছা ঠিক আছে এবার আমরা আমাদের রাইটিং এর ইয়াতে চলে আসি আচ্ছা তাহলে এবার মজার জিনিস আমরা একটু লিখি এটা একটু বড় করে Mind of ব্রেনকে বুঝতে দেন ইউ আর লার্নিং ইউ আর জাস্ট এনজয়িং সামথিং ওকে ওকে of course. হ্যাঁ ওরা বুঝতে দেন না ওকে আমরা লিখতেছিলাম ইন সাম কান্ট্রিজ আচ্ছা একটু লিখবেন ইন সাম কান্ট্রিজ প্রশ্নটা কি ছিল ইন সাম কান্ট্রিজ এটা শুরুতে দিয়ে দিচ্ছে কমা দিচ্ছে আচ্ছা তো কমা দেওয়ার জিনিস মানে বোঝা যাচ্ছে যে এটা শেষের কোনো জিনিস ছিল যেন কমা দিচ্ছে আচ্ছা ইন সাম কান্ট্রিজ আচ্ছা যখনই এই জায়গাটা কমা দিচ্ছে এটা বোঝা যাচ্ছে যে এটা কোনো সেন্টেন্স না এটা একটা মানে সেন্টেন্সের অংশ ইন সাম কান্ট্রিজ ওকে কি বলছে ওন ইন হোম owning কোনো দেশে সব দেশে না owning a home আমাদের দেশে নাই কিন্তু owning a home rather than renting one rather than okay rather than renting one is very important for people it's very important for people মানুষের জন্য এটা খুব important all right so this is the questions so why this is the questions first of all try to get it আচ্ছা এবার বলছো why might this be the case আচ্ছা একটু আপনাদের মিউট করতে হবে তো প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াইট মাইট বি দ্য কেস আচ্ছা এখানে কেস মানে কি আমাদের যে কেস খাইছে এরকম কিছু No. নো কেস মানে কি মানে এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে বিষয়টা আই থিংক দেয়ার আর আচ্ছা ফিউ না কেস শব্দটা দিয়ে এখানে আসলে কি বোঝাচ্ছে এই পরিস্থিতি বা সিচুয়েশনটা হোয়াই এটা কেন হচ্ছে এইটা কেন না আমার কোশ্চেন স্যার এখানে না আমার কোশ্চেন স্যার এই কেস দিয়ে কি বোঝাচ্ছে এই যে কেসটা দিয়ে কি বোঝাচ্ছে ইস্যু বোঝাচ্ছে ইস্যু আচ্ছা এই কেসটা দিয়ে বলা হচ্ছে কারণ কজ এটার কারণ কি Oh. কেসের আরেকটা মিনিং হচ্ছে কজ মানে কেস দিয়ে আমরা কারণ বুঝাই হ্যাঁ কজ কজ এখানে কজ বোঝাচ্ছে হোয়াই দিয়ে না স্যার হ্যাঁ ওয়াই থাকার কারণে এটা ওয়াই মাইট দিস বি দ্য কেস এই কারণে কজ বোঝাচ্ছে যে এটা কারণ কি তো এই যে এটা হচ্ছে এটা কারণ কি আচ্ছা সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন আইটস এ ভেরি কমন কোয়েশ্চেন দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন এমন ব্রিটিশ কালচারে আপনার মাঝামাঝি কিছু নাই ব্রিটিশ কালচারে কি নাই হয় আপনি খুব খারাপ নাহলে আপনি খুব ভালো হয় পজিটিভ না হলে আপনি নেগেটিভ এখন আপনি বলেন যে স্যার আমি বাংলাদেশে আপনি যখন থাকেন বলে আপনি কি পক্ষের দল না বিপক্ষের দল কয় না ভাই আমি পক্ষ না বিপক্ষে না আমি মাঝখানে আসলে মাঝখানে কোনো দল থাকতে পারে না বুঝে দিই হয় আপনি আস্তিক নাহলে নাস্তিক আপনি তো মাঝখানে থাকতে পারবেন না আপনি কিছুটা আস্তিক কিছুটা নাস্তিক এটা পসিবল কিনা বলেন আপনি হয় আপনি কিছুটা নাস্তিক কিছুটা আস্তিক এরকম হয় কিনা হয় না তো ব্রিটিশ এটা বিলিভ করে না তো তারা জিজ্ঞেস করতে প্রথম কোশ্চেন হচ্ছে ওয়াই মাইট বি দ্য কজ প্রশ্ন বোঝার চেষ্টা করেন যে মাইট দেখেন আছে এরা এই শব্দটা ইউজ করে মাইট খুবই কমন আমরা আবার মাইট শব্দ ইউজ করতে পারি না মানে এই যে মাইটটা ইউজ করলো তাহলে মাইট দিয়ে কি বোঝাচ্ছে যে মাইট কেন দিল এটা দিয়ে আসলে কি কজ চাচ্ছে মানে কোনো নির্দিষ্ট কোনো কজ চাচ্ছে না অনির্দিষ্ট কোনো কজ চাইতেছে হোয়াট মাইট বি দ্য কেস অনির্দিষ্ট, আই এম sir. সরি
কজে অনির্দিষ্ট ইউটা বাদ স্যার। দিলে কেস হয়ে যাবে, তাই না? যে হোয়াট মাইট বি দ্য কেস। আচ্ছা আর মে থেকে মাইট তো অনির্দিষ্ট স্যার, মে কি কি হতে পারে সম্ভাব্য বিষয়গুলো, সম্ভাব্য কারণ? আহ, আচ্ছা আমি আপনাদের সাথে আরো ডিটেলস এগুলি নিয়ে আলোচনা করবো, যেহেতু এগুলো আমাদের কাছে মিথ, মানে নোবডি ইজ ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, ইভেন দ্য Yes, আওয়ার টেক্সট বুক ইজ নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, যে আসলে মাইট দিয়ে কি করতেছিল। আচ্ছা তারপরে প্রশ্ন করেছিল যে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ or নেগেটিভ সিচুয়েশন, তুমি এটাকে পজিটিভ আর নেগেটিভ দেখতেছো না, দিস ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সো আমাকে এখন প্রথমত হচ্ছে যে প্রথমে আমরা জেনে নেই যে হাউ ব্রিটিশ থিংস এভরিথিং ইন স্ট্রাকচার্ড ওয়ে। প্রথমত হচ্ছে ব্রিটিশরা খুবই স্ট্রাকচার্ড। আপনাকে বুঝতে হবে, আমাদের দেশে আপনারা যখন ইয়ে করেন ভাই রাস্তায় জ্যাম কেন, ভাই রাস্তাঘাটটা কোনো স্ট্রাকচার নাই, যেমনি চেমনে রাস্তাঘাট বানাইছে, যেমনি চেয়ে বাড়ি বানাইছে। সো ইউ মাইট আস্ক দ্য কোয়েশ্চেন্স অর ইউ মাইট সেই টু পিপল, আপনি মানুষকে বলেন যে ইচ্ছা মতন আপনারা বলেন যে বা এই দেশে কোনো স্ট্রাকচার নাই, কিন্তু ব্রিটিশরা স্ট্রাকচার। প্রথম যে স্ট্রাকচারটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে এরা কিন্তু খুবই স্ট্রাকচার, এবং স্ট্রাকচারটা কি স্ট্রাকচার ফলো করে আইএলটিএস লেখার সময় আপনি যেমনে তেমনে লিখলে হবে না, এখানে দেখবেন যে সবগুলি স্ট্রাকচার, মানে যতগুলি এক্সামিনার আপনার খাতা কাটবে ইনক্লুডিং মি, আমিও স্ট্রাকচার্ড, কারণ এই স্ট্রাকচারের বাইরে গেলে আমরা কাউকে মার্কস দিতে পারি না। প্রথমে হবে আমার স্ট্রাকচারটা দেখে নেন, ব্যান্ড 9 এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হয়, যেটা আপনার হাইয়েস্ট স্কোর পাওয়ার জন্য স্ট্রাকচার, প্রথমে হবে ইন্ট্রোডাকশন, তারপরে দিতে হবে আপনাকে বডি, এখানে দুইটা বডি হবে, বডি 1 এবং বডি 2, এখানে দুইটা বডি আপনাকে লিখতে হবে, নট ফ্রি। তারপর হচ্ছে কনক্লুশন। এই হলো স্ট্রাকচার। প্রথম হচ্ছে বেসিক স্ট্রাকচার, এটা বুঝতে পারছেন কিনা? আপনি আইএলটিএস এ যাই লেখেন না কেন আপনাকে এটা লিখতে হবে। কোনো yes, কোশ্চেন sir. আছে না? In some condition, okay, Ryan, but I'm going to give answer later in time. Wait, let me complete. তার ক্লাস কি রেকর্ড হবে? হ্যাঁ, শিওর। আচ্ছা, সো আমি খুব ইম্পর্টেন্ট জায়গায় আছি, I'll get back to you soon. অলরাইট, প্রথমত হচ্ছে স্ট্রাকচার্ড ওরা লেখাপড়া করে, ইন্ট্রোডাকশন, বডি 1 বডি 2। এখন কথা হলো যে স্যার আমি কি স্ট্রাকচার দিয়ে লিখবো? হ্যাঁ, যে স্যার আমার কাছে কি স্ট্রাকচার হবে, ইন্ট্রোডাকশন আমার কি চাইতেছে। আচ্ছা এবার সাব স্ট্রাকচার আমি আপনাকে দেখাই, যে এখানে সাব স্ট্রাকচার যদি আমি দিই, টু বি অনেস্ট আমি আপনাকে কিছু সাব স্ট্রাকচার দিচ্ছি। আচ্ছা প্রথমে সাব স্ট্রাকচার হচ্ছে, প্রথম হলো কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। ক্যামব্রিজ বলতেছে তুমি আমার পরীক্ষা দেবে, ভালো কথা, কোয়েশ্চেন মাস্ট বি প্যারাফ্রেজ। আচ্ছা কোয়েশ্চেন মাস্ট বি প্যারাফ্রেজ মানে কি? কোয়েশ্চেন মাস্ট বি প্যারাফ্রেজ মানে কি? কোশ্চেনটাকে জাস্ট শব্দ চেঞ্জ করে অর্থ ঠিক রেখে ঘুরিয়ে লিখতে হবে। এটা হলো আমাদের ইয়েতে বলে। আচ্ছা কোয়েশ্চেন প্যারাফ্রেজ মানে হচ্ছে যে আপনি যে কোয়েশ্চেনটা দেখছেন এটাকে আপনার নিজের ভাষায় আবার লিখেন সুন্দর করে, নিজের ভাষায় স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজে লেখেন। আবারও বলে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে উল্টাপাল্টা না, স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। রাইটিং জিনিসটা এখানে খুবই ইম্পর্টেন্ট, আপনি স্ট্রাকচার্ড জিনিসে লিখতে হবে। আমি কি আপনারা বুঝাতে পারতেছি যে ইট শুড বি স্ট্রাকচার্ড? ইয়েস স্যার। হ্যাঁ, ইট শুড বি স্ট্রাকচার্ড, কোয়েশ্চেন মাস্ট বি প্যারাফ্রেজ, অ্যান্ড আপনার একটা অপিনিয়ন লাগবে। এবং শুধু তাই না, অপিনিয়নটাকে অবশ্যই আপনাকে এখানে বলতে হবে যে আপনি পজিটিভ না নেগেটিভ, যে আপনি কি পজিটিভ অপিনিয়ন বিলং করেন না নেগেটিভ বিলং করেন। এটা খুবই ইম্পর্টেন্ট ইন ব্রিটিশ সোসাইটি, আপনাকে জানাইতে হবে যে আপনি রাইট উইং না লেফট উইং, যে আপনি Sir, ডানপন্থী না বামপন্থী। would you input your opinion at the first stage or the last stage of the No. It should be the second line. It should be then the second line, that's whether that's kind of positive you belong to, or this kind of negative structure you belong to, or negative opinion you belong to. You have to explain at the very beginning. okay, All sir. right. All right. This All is right. all questions like that. All right. So opinionটা হচ্ছে আপনি পজিটিভ বা নেগেটিভ আপনার সেকেন্ড সেন্টেন্সটাতে বলতে হবে। এখন আমরা এই স্ট্রাকচারটাকে আমরা ফলো করব। আচ্ছা প্রথম ফলো করে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ইন্ট্রোডাকশনটা কি হচ্ছে। তাহলে আমরা প্রথমেই আমাদের ইন্ট্রোডাকশনটা লিখব। ওকে, লেটস ডু ইট। আমরা প্রথমে এটা লিখবো, ইন সাম কান্ট্রিজ। আচ্ছা এটা যেহেতু কোনো টাইম প্লেস যখন থাকবে, এখানে কিছু টিপস আপনাদেরকে এখন ফলো করাই দিচ্ছি। টিপস হচ্ছে
টাইম প্লেস ম্যানার পিএমটি প্লেস ম্যানার টাইম আমি শর্টে কিছু কিছু ক্লু ইউজ করবো পিএমটি প্লেস ম্যানার টাইম এগুলোকে শেষে দেওয়ার চেষ্টা করবেন প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে প্লেস ম্যানার টাইম এগুলো কোথায় দিব আমরা 99% ক্ষেত্রে at the end ইউজ করবেন সেন্টেন্সের at the end of the sentence at the end of the sentence at the end of the sentence ওকে আচ্ছা কেন এটা শেষে ব্যবহার করতে হবে এই যে পিএমটি শর্টে যে পিএমটি আছে কেন শেষে ইউজ করতে হবে কেন করতে হবে দেখি বলেন দেখি একজন May I ask a question, sir? আমি What, কোয়েশ্চেন জিজ্ঞেস করতে আমরা কেন এটা শেষে ইউজ করব বেশি প্লেস ম্যানার টাইম what does mean manner here? What does mean manner here? আচ্ছা আমি আসতেছি ম্যানার কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে এই দুটাতে আসেন প্লেস এবং টাইম আমি কেন শেষে ইউজ করবো এর কারণ হচ্ছে দেখেন আমি যদি বলি আমি ঢাকায় থাকি আপনি যদি এরকম লেখেন ইন ঢাকা আই লিভ ইন কেমন শোনা যাচ্ছে দেখেন ইন Yes, ঢাকা sir. আই লিভ ইন সেন্টেন্স ভুল না কেমন না ইন ঢাকা আই লিভ ইন Yes, sir. মানে Yes, sir. ঢাকাতে আমি থাকি ইন ঢাকা আই লিভ ইন আচ্ছা আচ্ছা, আমরা বাংলিশ হয়ে গেছে এই 7টার দিকে আইসো প্লিজ এট 7 প্লিজ কাম আমরা অনেকে ইংরেজি এইভাবে বলি স্পিকিংও বলি রাইটিং বলি লিখে পর স্যার আমারে 6-এর উপরে উঠে না 5-এর 5.5-এর উপরে উঠে না কেন যে স্যার পাইতেছি না টিচার আমার সাথে বেইমানি করে টিচার ভালো পড়ে নাই এট 7 কাম টু মাই হাউস অর কাম টু মি কাম টু মাই হাউস ওকে আচ্ছা এই সেন্টেন্স গুলি দেখে তো ভুল বলা যায় না ভুল বলা যায় No, sir. আচ্ছা তো কলোকেশনের ক্ষেত্রে এই যে প্লেস এবং ম্যানার এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে আমি কিছুটা আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা Yes, sir. ইংলিশের যে বেস ধারণাটা সেটা আপনাদের মাথায় থাকতে হবে আচ্ছা আতিকুজ্জামান রাসেল হ্যাঁ আপনি রেজ করছেন বলেন ওকে বলেন ভাই ভাইয়া আমি একটু জানতে চাচ্ছিলাম মানে কোলোকেশন জিনিসটা কি আমার এরকম একটা আইডিয়া ছিল যেমন এক্সপ্রেস ইমেশন আসলে আমি সঠিকভাবে জানি না একটু আচ্ছা যদি আচ্ছা ঠিক বলতেন হ্যাঁ বলে দিচ্ছি কলোকেশন হচ্ছে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড যাবে এটাকে কলোকেশন বলে অর্থাৎ সামঞ্জস্যতা মানে এটার সাথে এটা আমি বুঝিয়ে দিচ্ছি কলোকেশন জিনিসটা কি যেমন আমার ফ্রেন্ড আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি বলছে সে ক্লাসে বলছে আই সবাই হাসি দিছিল আর কি আই ডোন্ট ইট সিগারেট আচ্ছা তো এতে সবাই হাসি দিচ্ছে আর কি যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়া সেই কাম করছিল সিগারেট আই ডোন্ট ইট সিগারেটস ওকে তো এটাতে সবাই হাসি দিছিল কেন বলেন মানে আমি সিগারেট খাই না ঠিকই তো আছে আই ডোন্ট ইট সিগারেটস না না মানে ক্লাসে হু 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 করে হাসি দিছে সে এইসব বলতেছে ইট হবে না স্যার স্মোক হবে হ্যাঁ এই যে এই ওয়ার্ডটার সাথে সে তো একদম বাংলিশ করছে কোনো তো এই জাস্ট এই জায়গাটায় ইট সিগারেটের পরিবর্তে এই যে কলোকেশন ব্যাপারটা এই ইট সিগারেটের পরিবর্তে জাস্ট এই ওয়ার্ডটা দিলেই হয়ে যেত আই ডোন্ট স্মোক তো জাস্ট একটা স্মোক শব্দ মানে হচ্ছে সিগারেট খাওয়াকে স্মোক বলে দিস ইজ এ কলোকেশন আই ডোন্ট স্মোক ও বলে আই ডোন্ট ইট সিগারেট আমি সিগারেট খাই না ক্লাসে সবাই হাসা দিছে তো আহ, মানে আমি শুধু হাসি না আমি চুপচাপ খিস ধরে বসে আছি তো ক্লাসে যখন হাসছে তো ও প্রশ্ন করতেছে এটা হাসির কি হলো আমি কি ভুল ইংলিশ বলছি তো এটা বলার পর আবার সবাই হাসা দিছে এখন আমি হাসতেছি না আমি বলছি আচ্ছা এটা হইতেই পারে সে গ্রাম থেকে আসছে খেয়াল করে নাই ডিপার্টমেন্টে নতুন সে এই ডিপার্টমেন্টে চান্স পাইছে দ্যাটস আ লট অফ বিগ ডিল ফর মেনি অফ দ্য স্টুডেন্টস ইংলিশ ডিপার্টমেন্ট মানে রয়্যাল ডিপার্টমেন্ট ব্যবসা আলাদা মনে করেন সব বিশেষ ক্যাডার সব পাওয়ারফুল মানে বাই ব্রাদার সব হইলো পুলিশ এসপি যা আছে ম্যাজিস্ট্রেট সব এরা বুঝেন না ব্যবসাবী আলাদা এই ডিপার্টমেন্টে পড়লে নিজের প্রেসিডেন্ট মনে করে তো যেটা হইলো তো এখন এই বেচারা হাইসা দিতেছে সবাই মজা দিস ইজ কল কলোকেশন ম্যান আই ডোন্ট স্মোক এই যে ইট সিগারেট কখনো বলে না এটাকে স্মোক বলে আমি যদি প্রোনাউন্সিয়েশনে কলোকেশন বলি নর্মালি দেখেন ফর এক্সাম্পল প্রোনাউন্সিয়েশনের কলোকেশন আছে যেমন এই জিনিসটা বলতেছে না যেমন এই যে ডু ইউ লাইক আইসক্রিম তো এই জিনিসটা যখন প্রোনাউন্সিয়েশনে কলোকেট করতে যাবেন মানে ওইটা তো হয় না আমরা কলোকেশন শব্দ আনি জিউ লাইক ডুইটা হচ্ছে জিউ লাইক হয়ে যায় মনে করি Right. এটার সাথে এটা এইভাবেই বলে ওরা এটাকেই বলে কলোকেট সামঞ্জস্য ডু ইউ লাইক হিয়া ডু ইউ লাইক আইসক্রিম ডু ইউ লাইক আইসক্রিম ডু ইউ ওরা বলে না এখন এটা হলো সামঞ্জস্যতা যে এটা এইভাবেই বলে তো রাইটিং এর ক্ষেত্রে এই শব্দটা আমরা ইউজ করি এক্স্যাক্টলি যে এটা হচ্ছে কলোকেশন আচ্ছা
সো এখানেও এটা কলোকেশন মাইর খাওয়া যায় যে ওরা আসলে প্লেস গুলিকে শেষে বলতে পছন্দ করে। ইন ঢাকা আই লিভ ইন এট 7 কাম টু মাই হাউস, এগুলি চলে, বাট এগুলি দিয়া ইউ ডোন্ট গেট এনি স্কোপ। আচ্ছা, পরেরটা দেখেন প্লেস ম্যানার টাইম। তো এই জিনিসটা সবসময় সেন্টেন্সের শেষে লিখতে হবে। তাহলে আমার যে এটা মনে রাখবেন আজকের জন্য না, এই ইচ এন্ড এভরি লাইফ চেষ্টা করবেন এটা বারবার শেষে লেখার জন্য। যখন বেশি বেশি শেষে লিখবেন এরপর দুই এক what's the জায়গায় সামনে manner? লিখবেন। প্লেস ম্যানার টাইম, ম্যানারটা পরে বুঝাবো, আগে প্লেস এর টাইমটা নিয়ে কাজ করি। কারণ হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা লেখাইতে হবে, ব্যান্ড নাইন ইন্ট্রোডাকশন, তাহলে হবে না। ইন সাম কান্ট্রিজ, আচ্ছা তাহলে এইটা হলো আমার শেষের পার্ট। তো এটাকে আমি শেষে চিন্তা করবো। তাহলে আমি আসছি এখান থেকে। এখন হলো এই এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় বলেন? এই সেন্টেন্সটাতে আমার সাবজেক্ট কোথায়? এই সেন্টেন্সে আমার সাবজেক্ট কোথায়? Oni and home. ওকে, গুড। আর কোনো সাবজেক্ট আছে এখানে? আচ্ছা, একটু বলে নেই, আপনারা সবাই চিন্তা করছেন। এই দেখেন, ছোটবেলার কথা মনে আছে কিনা? এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই সাবজেক্ট। আচ্ছা, কেমনে আমি ভাগ করে দিতেছি আপনাদেরকে, এখনই বুঝতে পারবেন স্যার আপনি কি কইলেন, এই পর্যন্ত সাবজেক্ট না এইটারে সাবজেক্ট দিলেন, মানতে পারলাম না। এইটা হইলো আপনি যদি এটা এটা যদি চিন্তা করেন, এটা হলো আমার সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। তারপর মনে আছে ছোটবেলায় এই যে ইজ কি, তাহলে ইজটা কি Verb হবে? auxiliary. আর ভার্ব, verb ছোটবেলাটাতে আসেন, মানে খুব বড় করে চিন্তা করে না, থিঙ্ক সিম্পলি। হ্যাঁ, খুব বড় করে চিন্তা করে না, থিঙ্ক সিম্পলি। আচ্ছা, তাহলে এইটা এটা কি ছিল? আহ, এটা হলো এই যে এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এটার আগে শেষ করে দিই। এটা এটা সাবজেক্ট ছিল। তাহলে এই যে ইজটা হচ্ছে আমাদের ভার্ব। ইজটা হচ্ছে আমার ভার্ব। ইজের ক্ষেত্রে আমি নিয়ে আসলাম ভার্ব। এই যে ইজ হলো ভার্ব। মাথায় চিন্তা করেন, এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব। আচ্ছা, আর এই যে ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল, এটার কি করবো আমরা? কোন ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল, এটা কি আমার? না, এটা ছিল ছোটবেলা অবজেক্ট আমার। ধরেন এটা হচ্ছে অবজেক্ট, লেটস ডু ইট অবজেক্ট। ছোটবেলাতে আমরা এমনি শিখছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট না। আচ্ছা, তো এই যে খেয়াল করেন, ওনিং হোম রেদার দ্য রেন্টিং ওয়ান, এটা সাবজেক্ট। এই যে ইজটা হলো ভার্ব, আর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল, এটা হলো এটা হলো আমার অবজেক্ট। এই ছোটবেলা তো এইভাবেই শিখছেন, তাই না? আচ্ছা, তাইলে আপনি তাইলে আমার ভার্বের আগ পর্যন্ত সবই হলো সাবজেক্ট। চিন্তা কর, তাহলে সাবজেক্ট কি? ওনিং আ হোম রাদার দ্যান রেন্টিং ওয়ান। মানে তাহলে এটা কোনটাকে এমফাসিস করতেছে? সবসময় মনে রাখবেন দ্যানের আগেরটা হলো ইম্পর্টেন্ট। এটার চেয়ে এইটা, করিমের চেয়ে রহিম ভালো, করিমের চেয়ে রহিম ভালো, রহিমের চেয়ে করিম ভালো। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু ইংলিশ হচ্ছে দেনের আগেরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানে দেনের আগেরটা হচ্ছে রিয়েলি এটা স্ট্রাইকার, মানে এই সাবজেক্টের স্ট্রাইকার হচ্ছে ওনিং এ হোম রাদার দেন রেন্টিং ওয়ান। অর্থাৎ বাড়ি কিনা, ওন করা মানে হচ্ছে কিনা, পারচেজ। আচ্ছা, বাড়ি কিনা, রেন্টিং ওয়ান অর্থাৎ ভাড়া করার চেয়ে রেন্টিং এ হোম। আচ্ছা, এবার আরেকটু হেল্প করেন আমাকে, এই যে ওয়ান মানে কি? এই যে ওয়ান, এই ওয়ান দিয়ে কি বুঝাইছে? বলেন, এটাতে কি বুঝাইছে? Home সংখ্যা বুঝিয়েছে, home. Home. It's a home, sir. হ্যাঁ, এইটাকে দিয়ে হোম বুঝাইছে। আচ্ছা, কেন? এটা হলো একটা ব্রিটিশ এক্সপ্রেশন। ওরা প্রথম যে নাউনটাকে যদি বলে, পরে সেম নাউনটাকে আর ওই হোম ইউজ করবে না, এটার পরিবর্তে তারা এই হোমের পর ওয়ান বলবে। ওকে, যেমন আমি বললাম যে আই লাইক আইসক্রিম, এর পরের সেন্টেন্স ক্যান ইউ গিভ মি ওয়ান, পরেরটাতে সাথে সাথে ক্যান ইউ গিভ মি ওয়ান। আমি বলবো ক্যান ইউ গিভ মি ওয়ান আইসক্রিম, আমি এটা বলবো ক্যান ইউ গিভ মি ওয়ান। অলরাইট, দ্যাটস বার্গার, কুড ইউ সার্ভ মি দ্যাট ওয়ান। এটা ইংলিশে মনে রাখবেন, যখনই ওয়ান, এই ওয়ান দিয়ে আসলে কোনটাকে বোঝায়? এই ওয়ান মানে হচ্ছে এই যে নাউনটা, সেটা। Previous আচ্ছা, noun. First হ্যাঁ noun. হ্যাঁ, প্রিভিয়াস নাউন, অর্থাৎ রেফারেন্স নাউন বলি আমরা এটাকে, যে কোন একটা রেফারেন্স নাউনকে বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। সবসময় সোজা বাংলা দূর, এটা হচ্ছে ধর নাউন, প্রিভিয়াস নাউন ওনারটাই ঠিক আছে, প্রিভিয়াস নাউন, প্রিভিয়াস নাউনটাকে, মানে এই ওয়ান শব্দটা এটাকে আসলে নাউনটাকে ইয়া করে, রিপ্লেস করে। তো আপনি আগের নাউনটাকে বারবার বলার জন্য, এবং ইংলিশে একবার নাউন বলে ওটা আবার বারবার বলে না। ওই যে ওয়ান ওয়ান, ক্যান ইউ গিভ মি দ্যাট ওয়ান, ক্যান ইউ গিভ মি দ্যাট ওয়ান, দিস ওয়ান আই লাইক ইট।
মানে কোনো কারণে যদি কোনো নাউনকে যদি ডিফাইন করতে মানে বলতে না চায়, তাহলে যে বুঝবা ক্যান ইউ গিভ মি দ্যাট ওয়ান। ধরেন আপনার নাম জানেন না, দোকানে গেছেন, যাই একটা চকলেট দেখছেন, তো আপনি পারতেছেন না, তো বলে ক্যান ইউ গিভ মি দ্যাট ওয়ান, ক্যান ইউ গিভ মি দ্য দিস ওয়ান। ভেরি সিম্পল We also স্পিক ইংলিশ। we also use in Bengali, sir. যেমন আমি আম খাচ্ছি, তুমিও কি একটি খেতে চাও? হ্যাঁ, তুমি একটা নাও ভাই, একটা ভাই একটা নাও না, এই একটা দেখান, আমরা বলি হ্যাঁ রাইট ভাই, এই একটা দেখান, ওই একটা দেখান, এইটা একটা দেন, এইটা একটা দেন, আমরা প্রায় বলি দোকানে। আর বেঙ্গলির সাথে ইংলিশ অনেক মিল আছে, আমি জানি না তারপরও কেমনে জানি আমরা ইংলিশ শিখে সারা বছর ইংরেজির পর ইংলিশ শিখানোর পর পুরো বিশ্ব আমরা ট্রল করে ফাইনাল ম্যাচ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। পুরো ওয়ার্ল্ডে ভাই, ইংল্যান্ডে ওই দিন আমার একজন দুষ্টামি করে বলতেছে সেম অবস্থা, ব্রিটিশ একটা ক্রিকেট খেলা দেখে, আমরা তো ফাইনাল ফাইনাল ম্যাচ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। আমি ওর দিকে তাকায় রইছি, আমি বলছি মানে আমি ওরে বলতেছি ওয়াই ইউ ট্রলিং মি, কয় না ভাই এটা তো খুব মজা হয়েছে হোয়াট হ্যাপেনিং। তো পরে আর আমি কি কইতাম বলেন, ওরা কে কইছে না যে ইংরেজিটা কইতে, আমি বুঝি না ভাই, তুই তো মাইক্রোফোন ধরস, তোর ক্যামেরাতে আছে। তো রিমেম্বার দ্যাট ভেরি সিম্পল, এই যে সারা বছর আপনি এত কোচিং সেন্টার ইংরেজি পড়লেন, দিন শেষে যদি এরকম পারফরমেন্স হয় তাহলে ওইগুলো বলেন, পুরো বিশ্ব আপনারা নিয়ে ট্রল করতেছে, ট্রল ইংলিশ বাদ দিতে হবে। ঠিক, চলে আসেন। তো ওনিং এ হোম, এরপরটা ওয়ান, তার মানে হচ্ছে এটা নিয়ে বলতেছে, তার মানে বুঝতে পারছেন এর পুরো সাবজেক্টটাই কারে নিয়ে খেলা হইতেছে, বলেন খেলা হচ্ছে কাকে নিয়ে, কি বিষয় নিয়ে চলতেছে, এখন আপনি এমনি বুঝবেন, সাইন্টিফিকলি বুঝবেন। এই যে হোম মানে পুরো প্রশ্নের সাবজেক্ট হলো হোম, বাড়ি ঘর নিয়ে, কি নিয়ে চলতেছে, মানে এই প্রশ্নটা পুরোটাই বাড়ি ঘর নিয়ে, যে বাড়ি বাড়ি নিয়ে হচ্ছে। এই যে ওয়ান ওয়ান মানে হচ্ছে হোম, তো ওয়ান মানে হচ্ছে বাড়ি। আচ্ছা, ওকে, বাড়ি নিয়ে হচ্ছে, ক্লিয়ার। তো চলেন এবার আমরা নেক্সট, তাহলে আমরা বুঝে গেছি এখানে কি নিয়ে বলতেছে, যে ওনিং এ হোম রাদার দ্যান রেন্টিং ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল। এখন প্যারাফ্রেজ করি, বলতে কোয়েশ্চেন মাস্ট বি প্যারাফ্রেজ। তো ওনিং এ হোমকে আমরা কি লিখতে পারি? প্রথমে লিখতে পারি পারচেজিং হোম, একটু অন্য কালার দিয়ে লিখি। চলেন আমরা লিখি পারচেজিং এ হোম, পারচেজিং 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 এ হোম, না, পারচেজিং অ্যান accommodation, purchasing an accommodation, or কি লেখা যায়, শর্টে যদি কেউ লিখতে চায় purchasing a house to live in, okay, purchasing a house to live in or buying a house to live in, ডুয়েলিং প্লেস কি লেখা যায়, স্যার? ডুয়েলিং লেখা যায়, অবশ্যই থাকার জন্য ডুয়েলিং লেখা যায়। আপনি অনেক ভাবেই লিখতে পারেন, তাহলে আমরা এই যে owning a home এই শব্দটাকে আমরা কি লিখতেছি, তাহলে purchasing a house to live in। আচ্ছা, তো আমি সবসময় চেষ্টা করবো এখানে একটু অ্যাডভান্স ইংলিশ লেখার জন্য, রাইটিংটা আসলে অ্যাডভান্স ইংলিশ ডিমান্ড করে। তাহলে আমরা লিখলাম পারচেজিং এ হোম টু লিভ ইন, ওকে লিখেন বেসিকে, পরে আমি আরো অ্যাডভান্সে নিয়ে যাব। আচ্ছা, তাহলে আমার এই যে রাদার দ্যান রেন্টিং ওয়ান, এই রাদার দ্যানটাকে আমি কি এখন লিখবো না পরে লিখবো? তো আমি টেকনিক্যালি যখন প্যারাফ্রেজ করবো তাহলে আমি এটা পরে লিখবো। আচ্ছা, ভার্বে চলে যায়, ইজকে কি লেখা যায়? যখন ইজ দেখবেন তাহলে এটা কি লিখবেন? আচ্ছা, এটাকে সবসময় ইজকে সবসময় হ্যাজ বিন লিখবেন, আর কে লিখলে হ্যাভ বিন লিখবেন, মানে অ্যাডভান্স ইংলিশ করে দিবেন। এই ইজের অ্যাডভান্স ইংলিশ হলো হ্যাজ বিন, এটা কে কে বুঝেন আর কে কে বুঝেন না? এরকম আছেন যে ইজ স্যার, ইজের অ্যাডভান্স ইংলিশ আপনি হ্যাজ বিন কিভাবে লিখলেন? আচ্ছা, স্যার বুঝি না, বুঝে হ্যাঁ দিলে ভালো বুঝেন, হতো স্যার। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা, মানে অ্যাডভান্স ইংলিশ আপনারা। আচ্ছা, তাহলে তাহলে সবাইকে একটা কোয়েশ্চেন করি, আমি ভাত খাচ্ছি, ইংরেজি করেন। আমি আই এম আই ইটিং এম রাইস। ইটিং আই রাইস। এম ইটিং রাইস। গুড গুড গুড, রাইট। আপনিও এটা শিখছেন, আমিও এটা শিখছি, আমি ইটিং রাইস। আচ্ছা, তো এটা টিপসের মধ্যে ফালাই রাখি যাতে আপনার নিতে খুবই সুবিধা হবে টিপসের মধ্যে। আচ্ছা, তো এই জিনিসটাকে আমি আরো একটু গুছিয়ে আবার আপনাকে পিডিএফটা সার্ভ করবো ক্লাসে, সমস্যা নাই। তো আপনি সাহায্য, এই যে সবাই বলে আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। এখন এটা যদি আমার ব্রিটিশ ছাত্র জনকে জিজ্ঞেস করতাম, সে কি এটা বলতো? না, সে কি বলতো জানেন? আই এম হ্যাভিং রাইস। কি বলতো? আই এম হ্যাভিং রাইস। আচ্ছা ঠিক আছে, আই এম হ্যাভিং রাইস বলতো। প্রথম হইলো হ্যাভ, ইটকে ওরা হ্যাভিং ইউজ করবে কলোকেশনের কারণে। ঠিক আছে, আরো একটা জিনিস চেঞ্জ করতো, শুধু তাই না, জন কি করতো জানেন? এই এম এর জায়গায় কি বলতো জানেন? জনের এই এম এর জায়গায় কি বলতো সেটা বলে, মিস্টার জন, জন আইসা বলে আই হ্যাভ বিন হ্যাভিং রাইস।
কি বলতো আই বিন হ্যাভিং টি অথবা আই হ্যাভ বিন। আচ্ছা আই হ্যাভ বিন বুঝে নেই এই যে এই কার পরিবর্তে হ্যাভ বিন লিখছি এম এর পরিবর্তে। আচ্ছা আর ইটিং কে কিন্তু আগে এই যে ইটিং এর জায়গায় কি লিখছিলাম বোঝার চেষ্টা করেন। হ্যাভিং স্যার হ্যাভিং। ইটিং এর জায়গায় কিন্তু হ্যাভিং লিখছি, এই হ্যাভিং কিন্তু এইখানের মানে ওই হ্যাভ বিন এর হ্যাভিং না, এই হ্যাভ মানে খাওয়া কিন্তু, ঠিক আছে? জি তাহলে আমরা স্যার। এখানে আই হ্যাভ বিন হ্যাভিং রাইস বলতো। আমার জন কিন্তু এই কথা বলে ফেলাইতো, আমার যে ছাত্র জন সে কিন্তু বলতো না স্যার আই হ্যাভ বিন হ্যাভিং রাইস। আচ্ছা এই ইংলিশটা বলতো, এখন কেন বলতো কোন? এখানে স্যার এম এর পরিবর্তে আসছে হ্যাভ বিন আর ইটিং এর পরিবর্তে আসছে হ্যাভিং। হ্যাঁ এখানে ব্যাপারটা হচ্ছে এক্সেলেন্ট। আমরা যখন শিখছি তখন যেটা শিখছি এটা হলো নর্মাল কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ইংরেজিতে দুইটা, কন্টিনিউয়াস কয়টা? দুইটা। একটা নর্মাল কন্টিনিউয়াস, আরেকটা কি কি কন্টিনিউয়াস? Perfect continuous. হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝেন তো নাকি না এটা বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ। না তো স্যার এটা বুঝ- আচ্ছা আমি আপনারে বললাম যে ভাই আপনার কাছে যদি দুইটা ফোন থাকে, একটা বললাম যে বাটন সেট আর একটা হচ্ছে স্মার্টফোন, আইফোন ধরেন, এটা খুব পারফেক্ট একটা সেট। তো আমি বলবো তুমি নর্মালটা নিবেন না পারফেক্টটা নিবে, আপনি কোনটা নিবেন? পারফেক্ট। আচ্ছা পারফেক্ট। তো আপনার কাছে দুইটা টেন্স আছে, দুইটা টেন্স আছে, একটা নর্মাল নর্মাল কন্টিনিউয়াস টেন্স আছে আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস আছে, কোনটা নিবেন? পারফেক্ট কন্টিনিউয়াস স্যার। হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস নিলেন কিন্তু আপনি তো তাহলে তো নেন না, আপনাকে যখন বললাম যে আমি খাচ্ছি আপনি কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেন নাই, কোনটা নিয়েছেন? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা বুঝছি, আবারও আচ্ছা ওকে ওকে আমি ক্লারিফাইং ইট। আচ্ছা আবারও বলি, আবার দেখেন সবাই অঙ্কটা দেখেন, ইস ম্যাথস নট ইংলিশ, ঠিক আছে? আপনি অঙ্ক আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো কন্টিনিউয়াস, আমি ম্যাথসটা বুঝি আগে। আচ্ছা পরেরটা হচ্ছে কন্টিনিউয়াস লিখতে গেলে বানানোরই অবস্থা কেন, অটোমেটিক সাজেস্ট করতেছে না কেন? আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা দেখেন দুইটাই কন্টিনিউয়াস, দুইটার মধ্যে পারফেক্ট কোনটা? দুইটার মধ্যে পারফেক্ট কোনটা? দেখেন দুইটার প্রেজেন্ট মধ্যে, পারফেক্ট কন্টিনিউয়াস। দুইটার মধ্যে পারফেক্ট তো বইলাই দিয়েছি যে নিচেরটা পারফেক্ট। আচ্ছা তাহলে আপনার কাছে যদি পারফেক্ট জিনিস থাকে আপনি নর্মাল জিনিস কেন ইউজ করবেন আমার বুঝাই বলেন। স্যার আপনার কাছে যখন যদি পারফেক্টটা পারি না আমরা স্যার তখন না পারফেক্টটা আমাদের মাথায় ঢুকাইছে অন্যভাবে, এখানে একটা স্ক্যাম আমাদের করছে। এবার পারফেক্ট কেন আপনি ইউজ করতে পারেন না বা আমিও কেন ইউজ করতে পারতাম না সেটার কারণ বলবো আপনাকে। হ্যাঁ Please, sir. Please, হ্যাঁ, sir. এর কারণটা হলো যে আমাদের যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন বইলা দিছে যে কোনো কাজ যদি দীর্ঘকাল ব্যাপিয়া চলিতে থাকে তাহলে উহাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি 4 বছর ধরে এই বাড়িতে থাকছি, ইহা হইলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর লেগে আমি ইউনিভার্সিটি টিচারদের ক্লাস নিচ্ছি, দুষ্টামি করে বলতেছি এই বলেন আপনারা বলেন যে ইয়ে করেন, মানে দুষ্টামি করে বলতেছি যে তাদেরকে বলেন আমি ঘুমাচ্ছি, সবাই কি বলছে যে আই এম স্লিপিং। তো আমি বললাম যে আমি যদি বলি আই হ্যাভ বিন স্লিপিং এটা কি ভুল হবে? সবাই একবার বলছে জি স্যার এটা ভুল হবে। তো পরে আমি বললাম যে কেন ভুল হবে? তো ইন্টারেস্টিংলি স্যার আপনি কিন্তু কোনো টাইম উল্লেখ করেন নাই, তো এই জন্যই ভুল হবে, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মধ্যে অবশ্যই টাইম থাকবে। এবার আমি বললাম ঠিক আছে ভাই আপনার ইংরেজি ভাষা বাদ দেন, বাংলা ভাষায় আসেন। আপনি যদি আপনার মাকে জিজ্ঞেস করেন যে আম্মা তুমি কি করো, আপনার আম্মা কি বলবে যে আমি 3 ঘন্টা 3 মিনিট 3 সেকেন্ড ধরে রান্না করছি? উনি কি কখনো বলবে মা কি করো আমি রান্না করছি ডিস্টার্ব করিস না তো যা? উনি কখনো বলে যে আমি 3 ঘন্টা 3 মিনিট 3 সেকেন্ড ধরে রান্না করছি? আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে আমার অফিস আছে পাশে যে ভাই কি করেন, আমি কি ক্লাস নিচ্ছি, আমি কি বলি কি যে 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড ধরে ক্লাস নিচ্ছি? বলেন আমি বলি কিনা এটা? না, এভাবে তো বলা হয় এইভাবে না স্যার। এইভাবে কেউ বলেন না, বলা হয় না। তাইলে কি জন্য আমার উপরে এটা চাপাই দিলেন ভাই যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস অবশ্যই এটাতে টাইম থাকতে হবে? না না আমার উপরে এই যে একটা জিনিস আমাদেরকে চাপাই দেয় অহেতুক পড়ালেখা, এটা কেন আমাকে চাপাই দিলেন বা মানে কেন এটার ইউজটাই আপনি জানেন? এটা চাপাই দেওয়ার কারণে অ্যাজ এ বাংলাদেশে আমরা 99.99% বাংলাদেশে কেউ পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি না, স্কুলে পারি না, ইউনিভার্সিটিতে পারি না, দেশে পারি না, বিদেশে পারি না, ধাক্কা খাইতে খাইতে শিখতে হচ্ছে ইচ এন্ড এভরি ডে। আইএলটিএস লিখলে ভাই মার্কস উঠে না আমার। আপনারা তো না, আমার কাছে তো ওই যে বিভিন্ন সাইফার্স বিভিন্ন কোচিং সেন্টারে টিচাররা এসে পড়ে, তো ওরা আমার ক্লাসগুলি বেশি করে। তো ওদেরকে ওরা বলতেছে যে স্যার 6 6.5 উপর আমার রাইটিং উঠেই না, আমি কি করবো? আমি বললাম যে আপনি কি আসলে টেন্স টেন্স এগুলো বুঝেন?
স্যার বুঝি এই সেম অবস্থা এরকমই বুঝি, আপনি যেরকম বুঝেন এরাও এরকম বুঝে। তো আমি বললাম না, এগুলি থেকে তো বাইরে আসতে হবে। তোরা বলতেছে যে স্যার এই ধরনের জিনিস আমাদের পড়াইছে, এটা আসলে তো মাথায় ঢুকে রয়েছে, এটা তো বেরোচ্ছে না। বল বের হয়ে যাবে, এখন ঢুকে না। তো আজকে যারা আছেন আপনি বুঝতে পারছেন যে আপনার উপরে একটা ফালতু জিনিস চাপাই দিছে, কন্টিনিউয়াস এর মধ্যে দুইটা আপনি পারফেক্টলি ইউজ করবেন। আমি চা খাচ্ছি, কেন বলবেন আই এম ড্রিঙ্কিং টি? আমি ড্রিঙ্কিং টি কেন বলবো? পারফেক্ট তো আছে, পারফেক্ট মানে হ্যাভ বিন হ্যাজ বিন। পারফেক্ট যখনই দেখবেন এখানে হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন এগুলো আসবে, এটা মানে পারফেক্ট। পারফেক্ট মানে হ্যাভ বিন হ্যাজ। যেমন আমি ড্রিঙ্কিং টি, আমি চা খাচ্ছি, তো আমি ড্রিঙ্কিং টি ছোটবেলায় শিখে দিয়েছে আপনার। নো, এটা পারফেক্ট ইউজ করেন। প্রথমত হচ্ছে খাওয়া ইংলিশ হলো হ্যাভ, তো আই এম হ্যাভিং টি, এটা এখনো বেসিক আছে। আই এম হ্যাভিং, টি, দেখুন রাইস অটোমেটিক সাজেস্ট করতেছে, ও অনেক স্মার্ট। আই এম হ্যাভিং টি, তো এটা হলো এখন এখন আমি পারফেক্ট ইউজ করতেছি। আই হ্যাভ বিন হ্যাভিং টি, আই হ্যাভ বিন হ্যাভিং টি। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে এবার বলেন হি ইজ হি ইজ ইটিং বার্গার, এটা বেসিক আছে না? আরেকটু একটু ইয়ে করি, ইটিং মানে ভুল না, মানে একটু আর একটু সুন্দর করি, ইটিং বার্গার পুরো ইংলিশ না, বাট একটু স্মার্টার করি আর কি। লেট মেক ইট স্মার্টার। হি ইজ হ্যাভিং বার্গার, হি ইজ হ্যাভিং এ বার্গার, একটা এ দিতে হইব। আচ্ছা এটা নেক্সট He বলবো, has been having. আচ্ছা এটা থাকুক, হি ইজ হ্যাভিং এ বার্গার, এইভাবে আমরা এক্সপার্ট করি, হি ইজ হ্যাভিং এ বার্গার। ওকে, তাহলে আমরা এখানে একদম বেসিক জিনিস বলি, এইগুলি না হইলে আপনি কোনোদিন 7 উপরে যেতে পারবেন না। আপনি বেসিক জিনিস পারেন না, আপনাকে এক্সামিনার জীবনও 7 দিবে, দিয়ে ওর ইজ্জত গুড়াবে বেটা, তুই পারস না এটি আমি তোরা 7 দিব। এক্সামিনার দে আর ডিফারেন্ট ভাই। আচ্ছা তাহলে হি হ্যাজ বিন, এবার দেন হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন, He has been having. হ্যাঁ হি হ্যাজ বিন হ্যাভিং। ইংরেজি শুনলেই কেমন জানি মনে হইতেছে না, হি হ্যাজ বিন হ্যাভিং, এটা মনে হয় ইংরেজি হয় নাই। আমি মাঝে মাঝে ইংরেজি কই, তোমার ইংরেজি হয় না, এখানে হ্যাজ বিন দিছে, এখানে হ্যাভিং দিছে, কেমনে হইছে আমার বুঝাও। তার এটা হচ্ছে ইজের, এটা ইজের কি রূপ বলেন? আপনারা যারা গ্রামার পারেন, না পারলেও সমস্যা নাই, আপনাদেরকে ফ্রি লিংক দিয়ে দিব, এখানে বসে বসে ফ্রিতে গ্রামার গুলি শিখে ফেলবেন। আচ্ছা, যারা এখানে আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আপনারা যারা এই যে গ্রামার এইসব জিনিস তো আমি আইএলটিএস এ পড়াবো না, আপনাদের নেক্সট ওয়ার্কশপেও এগুলো করবো না। আপনারা যেহেতু প্রথম ছিলেন, আপনারা কষ্ট করে স্ম্যান স্কুল অফ ইংলিশে ঢুকবেন, ঢুকে এখানে এসে শিখে ফেলবেন এগুলি পুরো, মানে ম্যাথমেটিক্যাল ইংলিশ আমি এখানে দিয়ে রাখছি। আচ্ছা, তো এটা এসইও করা নাই, শুধুমাত্র আপনি লিঙ্ক না জানলে এনে ঢুকতে পারবেন না, এটা যদি ইয়া না দিই, সার্চ দিয়ে খুব একটা পাবেন না, এইভাবে সার্চ করে নিতে হবে। আচ্ছা, তো চলেন আমি এখানে দেখাই, এখানে আমাদের একটা প্লে লিস্ট আছে মজার গ্রামার। ব্যাপারটা হলো আমরা আমাদের আমি প্লে লিস্টটা দেখাই, এখানে একটু শিখে আসবেন, তাহলে রাইটিং থেকে যে এটা ভালো হবে। কোনটা শিখবেন জানো? গ্রামার এন্ড রাইটিং, এটা 50টা ভিডিও আছে, হ্যাঁ 50 ভিডিওস আছে গ্রামার এন্ড রাইটিং এখানে। এই 50টা এখানে একদম বেসিকলি শিখাই দিবে আপনাকে। তারপরে যখন ক্লাসে রাইটিং আসবেন এমনি 7, 7.5, 8 পাওয়া যাবে। এর 50টা ভিডিও রাইটিং আছে, দেখে চলে আসবে। আচ্ছা, তো চলে আসবেন, আমি আপনাদের এটা ফ্রি, আমি এটা লিঙ্কটা দিছি। জোসে ভাইয়া রুলটা থ্যাঙ্কস, ফার্স্ট শিখলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ও আচ্ছা, আপনি অনেক অনেক শিখতে পারবেন এখান থেকে, অনেক অনেক ইজিতে বেসিক টেসিক সব শিখে ফেলতে পারবেন। আমি আপনাকে এটা শেয়ার করে দিচ্ছি। জোস না রুলস, রুলস বলতে কিছু না, এটা একটা জাস্ট নিয়ম, আর এইভাবে বলতে হবে। অনেকে প্রথমবার অনেক কিছু শিখবেন এখানে এসে, রাইটিং টেরিং সবই, সমস্যা নেই। আমি এটা গ্রুপে দিয়ে দিতেছি, আহ, আপনারা এই প্লে লিস্টটা দেখে আসবেন, ভালো হবে। আচ্ছা, তাহলে এইবার এবার আপনারা একটু বুদ্ধি খাটায় বলেন, যে এবার একটু বুদ্ধি খাটায় বলেন যে ওইখানে কেন এটা, এখানে কেন এটা ইজের পরে আমি হ্যাজ বিন লিখছি, এবার বলেন এখানে আমি কেন হ্যাজ বিন লিখছি, একজন বুদ্ধি খাটায় বলেন। পারফেক্টটা নিয়েছেন। এটা আমি পারফেক্টটা নিছি, কারণ হচ্ছে ওই ইজটা হচ্ছে একটা বেসিক ভার্ব, আর যেহেতু দুইটার মধ্যে পারফেক্ট আছে, ইজটা হলো একটা বেসিক ভার্ব। আমি কি বুঝাতে পারছি আপনারা কেন আমি হ্যাজ বিন নিছি? Yes, sir. Sir, is আচ্ছা, it usable for, sir, is it usable for every present indefinite? We can write present indefinite into নো নো present নো নো, perfect, sir. ইজ ফর কন্টিনিউয়াস, আমাকে লিখতে পারবেন, হ্যাঁ ইজের পরে লিখবেন না। যেমন আমি বুঝাই দিই, আমি আপনারা একটু ওইখানে ক্লাসটা করে ফেলাইন, হ্যাঁ আজকে যে লিঙ্কটা দিছি ওইখানে ঢুকে করে ফেলেন, কারণ এগুলি, যেমন আমি বললাম আই এম এ টিচার, তো আমি একজন ইয়াতে, বাট ইংল্যান্ডে এটা সহজে এইভাবে বলে না ওরা, আমি টিচার, কি বলবো জানেন? কি বলবো বলেন তো?
কি বলবে? আই হ্যাভ বিন এ টিচার। have been a teacher. ইয়া আই বিন এ টিচার। আরেকটা মজার জিনিস বলি আপনাদের শিখিয়ে দিই। ধরেন আই ওয়াজ এ প্রেসিডেন্ট অথবা আই ওয়াজ এ টিচার বা আই ওয়াজ এ ডক্টর। আমি আগে ডক্টর ছিলাম বাট এখন আমি ডাক্তারি করি না, মানে ফিজিশিয়ান ছিলাম। বা আই ওয়াজ এ ক্রিকেটার, রাইট নাও আমি খেলি টেলি না। আই বিন এ টিচার কিভাবে বলবে জানেন? কে I পারবেন এটা? had been. না, আই had হ্যাড been. বিন। হ্যাঁ আই হ্যাড বিন তো আছে, কিন্তু আরো একটা স্টাইল আছে শুধু বলে। ধরেন আই ওয়াজ এ টিচার, যেমন আমি আগে টিচার ছিলাম ফর এক্সাম্পল, আই ওয়াজ এ টিচার। তো এটাকে যদি নেটিভে বলে, হ্যাড বিন তো বলতে, হ্যাড বিন হচ্ছে একটা এক্সপ্রেশন যে বলবে আই হ্যাড বিন এ টিচার, কিন্তু সবচেয়ে বেশি যেটা বলবে এটা আই হ্যাড বিন এ টিচার। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার হলো এর চেয়েও বেশি বলবে হচ্ছে আই ইউজ টু বি এ টিচার। I used to be. হ্যাঁ আই ইউজ টু বি, মানে পাস্ট টেন্স কে এটা দিয়ে বলে আই ইউজ টু বি এ টিচার, মানে আমি টিচার, ইয়া আই ইউজ টু বি এ টিচার। মজার জিনিস বুঝতে পারছেন, পাস্ট কে ওরা সবসময় ইউজ টু ইউজ করে। বারাক ওবামার যদি দেখেন, বারাক ওবামা একদিন ফোন করছে ইয়াকে তার পরবর্তী ইলেকশনের সময়, হ্যাঁ আই এম বারাক ওবামা, আই ইউজ টু বি এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস আমেরিকা, am I calling with Mr. X or Mr. John? সে বলতেছে আই ইউজ টু বি এ প্রেসিডেন্ট, তার মানে কি ও ছিল আগে, এখন নাই। তো এই আই ইউজ টু বি ইজ এ ভেরি কমন ওয়ার্ড এর ইংলিশটা বলে এটা, কারণ আমরা তো আর ট্রান্সলেট করে যা পাইছিলাম। আচ্ছা, আই ইউজ টু বি এ টিচার মনে থাকবে, আই ইউজ টু। স্পিকিং এ বলেন, Yes, রাইটিং এ sir. বলেন, ইভেন লিসনিং ওটা শুনবেন, রিডিং এও দেখবেন ইউজ টু ইউজ করে বসে রয়েছে। যখনই দেখবেন আই ইউজ টু লিখছে, বুঝবেন এটা পাস্ট বুঝাইছে। আমাদের রিডিং এ যায়, স্যার আমি রিডিং এ এটা বুঝলাম না কেন? তো আপনি বুঝবেন কেমন যে ইউজ টু মানে পাস্ট, এটা বুঝতে পারেন না? কয়, না স্যার, ইউজ টু মানে তো আমি ট্রান্সলেট করছি, এটা ব্যবহার করা হয়। ও ও রিডিং এ আমি হাসি মাঝে মাঝে, মানে এইটা এইটা হয়, এবং এটা আমি হাসি ওর কথা যদি আমার করে যে আমিও তো এরকম বোকা ছিলাম। আর আমি ইউজ টু মানে আমিও এটা ট্রান্সলেট করতাম, এটা ব্যবহার করা হয়। তো এই ইউজ করে বলতে আই ইউজ টু বি এ টিচার, আমাকে ব্যবহার করা হয় যে টিচার হিসেবে। তো আমিও এটা করতাম, মানে চিন্তা করতাম সেম লাইক এটা হ্যাপেন। তো রিডিং আসে না যে সামনে প্রশ্ন দেখা, শুধুমাত্র দুই একটা ওয়ার্ডের কারণে সে প্রশ্ন মানে ওই কিওয়ার্ডটা আর খুঁজে পায় না। ভেরি ইন্টারেস্টিং। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? খুবই ইম্পর্টেন্ট, মনে হয় টু বি। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান ভাই বলেন, হাত তুলেছিলেন, বলেন। ব্রেক দিয়ে দিব। নাইম ভাই এখানে, হ্যাঁ যে নাইম ভাই এখানে ইউজ টু তে আমরা অনেক সময় অভ্যস্ত বুঝাতে তো আমরা ইউজ করি ইউজ টু। হ্যাঁ, ইউজ টু অভ্যস্ত বলতে ইউজ করি, ছোটবেলায় শিখছেন, এখন একটু বড় হয়েছেন। ইউজ টু মানে পাস্ট, আমি ছিলাম। ইউজ টু ছিলাম তো বুঝেন, তো তাইলে তো সেক্ষেত্রে ইউজ টু তো আমরা অভ্যস্ত প্লাস অথবা আমরা কোনো কিছু যদি প্রিভিয়াসলি করেছি সেটা আমরা আমরা বুঝাবো এখন এখন থেকে ইউজ টু। হ্যাঁ অ্যাড করে নেবেন, আর আপনাকে অবশ্যই অ্যাড করে নেবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি ওই এই ডিকশনারি ফলো করবেন, আমি আপনাকে দেখাচ্ছি কলিন্স। আপনারা একটু ডিকশনারিটা এটা ফলো করবেন, তাহলে আপনি অনেক কিছুর মিনিং গুলি ভালো মতন বুঝবেন। আপনাদের যেহেতু আসছেন, আমি আপনাকে কিছু জিনিস দিয়ে দিই, নাহলে আপনার পড়ার সময় কলিন্স সেটটা একটু ফলো করুন। কলিন্স ডিকশনারিটা কে কে ইউজ করেন? কেউ ইউজ করেন এখানে? এটা করেন না মনে হয়। কলিন্সটা ইউজ করবেন। হ্যাঁ, কলিন্সটা হচ্ছে সাংঘাতিক ভাবে অনেক কিছু দেখানো শুরু করে, বুঝতে পারছেন? এই যে কলিন্স মানে ফাটাফাটি একটা ডিকশনারি। আমি জানি না এটা যিনি কোয়েশ্চেন করছেন আপনি করেন কিনা, অবশ্যই করবেন এটা। এই যে ইউজ টু, এটা প্রচুর ইউজেস আছে, একটু দেখে নেবেন। হুম, এই জায়গাটাতে একটু দেখে নেবেন, এখানে ইউজ টু দিয়ে সিনোনিমস অফ ইউজ টু সব দেওয়া আছে। হ্যাঁ, এটা একটু ইউজ করবেন কলিন্সের এই ইউজ টুটা, সরি মানে এটা এই কলিন্সের ইউজ টু ইন ব্রিটিশ ইংলিশ দেখা দেবে, মেড ফ্যামিলিয়ার উইথ দ্য কাস্টমস টু। তারপর হচ্ছে আপনার used as an auxiliary to express habitual or accustomed action states, etc. I don't bring these days, but I used to fish here every day. মানে কি আমি আগে এখানে মাছ ধরতাম, ঠিক আছে? আমি বলি না যে আমি প্রতিদিন আগে মাছ ধরতাম, এই যে ধরতাম, আপনি কি নর্মালি ইউজ টু ইউজ করতে পারেন না ধরেন, তাহলে কি কি বলতাম যে তখন আমি বলতাম যে আই আই কট ফিশ হিয়ার এভরি ডে ইন ইন লাস্ট 5 years ইন দিস এরিয়া, বাট নট লাইক দ্যাট, মানে আই ইউজ টু, ঠিক আছে? আই ইউজ টু। স্যার স্যার হ্যাড বা ওয়াজ এগুলো তো স্যার আমরা পাস্টের ক্ষেত্রে বুঝাবো, স্যার ইউজ টু তো মানে আমি অভ্যস্ত, মানে এটা স্যার প্রেজেন্টে নট বোঝাচ্ছে লাইক না। পাস্ট। এটা হচ্ছে আপনাকে যিনি বাংলা করে দিছে
আপনাকে যিনি বাংলা করে দিছে ওই বাংলা করা যাবে না। ইউজ টু মানে শোয়িং সামথিং ইন দ্য পাস্ট, পাস্টের জিনিস দেখেন বারবার বোঝানোর চেষ্টা করতেছে। ইউজ অক্সিলারি এক্সপ্রেস হ্যাবিচুয়াল স্টেটস, অ্যাকশন স্টেটস এন্ড টেকিং প্লেস ইন দ্য পাস্ট। দেখেন জিনিসটা হলো ইন দ্য পাস্ট, পাস্টে কোনো হয়েছে মানে কোনো কিছু আপনার পাস্টে টেক প্লেস হইতো, পাস্টে হইতো, বাট নট কন্টিনিউইং ইন দ্য প্রেজেন্ট, আপনি প্রেজেন্টে করতেছেন না, মানে পাস্টে আপনার চলতেছে কোনো জিনিস, পাস্টে আপনি ছিলেন, পাস্টে কিছু ছিলেন আপনার, আপনার অ্যাকশন ছিল, কাজ করতেন পাস্টে, তখন আপনি এটা ইউজ করবেন। জি স্যার। ঠিক আছে, আপনি ওটার ওই যে ধরে নিছেন যেটা, যে মানে এটা মানে যদি কোনো কিছু অভ্যস্ত থাকে ওই যে ইয়ার মতো, আমি ইজ আর হ্যাজ বিন এর মতো আর পারেন না, তো ওই জায়গায় আটকে গেছেন, নট লাইক দ্যাট। হ্যাঁ, ওকে। তো চলেন আমি এখন ধুমায়া শেষ করে ফেলবো, আপনাদেরকে একটু বেসিকটা দিয়ে দিলাম, কারণ বেসিক সেটা আপনি আচ্ছা। তো পারচেজিং এ হাউস টু লিভ ইন হ্যাজ বিন, আচ্ছা হ্যাজ বিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাজ বিন, এবার ইজ এর বলে হ্যাজ বিন কনসিডার্ড, ইজ এর পরিবর্তে আমরা তাহলে কি লিখলাম, ইজ এর বলে কনসিডার্ড। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল, ভেরি কে লিখবো আমরা, ভেরি কি লিখবো, ভেরি কে কি লিখবো, ভেরি কি লিখতে পারি বলেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল। টাইটেল হ্যাজ বিন কনসিডার্ড মাছ মোর হাই, না না না, লাইক সেন্টেন্সের সাথে করো হাইলি, কনসিডার্ড হাইলি হাইলি। আচ্ছা ইম্পর্টেন্ট, আচ্ছা সি1 লেভেলের ওয়ার্ড, দেখি একটু যাই। আচ্ছা এবার আরেকটা ডিকশনারিটা দেখাবো আপনাকে, ক্যামব্রিজের, এটা আমাদের এখানে সবচেয়ে বেশি ইউজ করি আমরা, যেহেতু আপনার আইএলটিএস দিবেন এটা সবসময় ইউজ করবেন ক্যামব্রিজ ডিকশনারি। এবার দেখাইতেছি, এখানে গেলে আপনাকে দেখাবে যে ভেরি কে আপনি বেটার ওয়ার্ড, ভেরি কোন লেভেলের ওয়ার্ড খেয়াল করলে, ভেরি হচ্ছে A1, A1 হচ্ছে বেসিক লেভেল, তো ওয়ার্ডের লেভেল হচ্ছে 6টা, A1 A2 B1 B2 C1 C2, 6টা লেভেলের ওয়ার্ড আছে। তো ভেরির B2 ওয়ার্ড আমি দিতেছি বা B1, এই যে আচ্ছা ভেরি C2 লেভেলের ইউজ হচ্ছে এই যে ইউজ টু অ্যাড এমফেসিস অন এ নাউন, এক্সাক্ট, দিস ইজ দ্য ভেরি বুক আই হ্যাভ বিন লুকিং ফর অল মান্থ। এইখানে ভেরি হচ্ছে C2 লেভেলের ইউজ, আর এই ভেরি মানে কিন্তু কি আপনি কোনো জায়গায় জোর দিতেছেন, দিস ইজ দ্য ভেরি বুক, এটা খুব বিগ না, এটা হচ্ছে কি ইউজ টু অ্যাড এমফেসিস, দেখেন তখন ওর ওয়ার্ডের লেভেলটা C2 হয়ে গেছে। মানে আমরা ভেরি এখানে কিন্তু খুব না, এখানে ঠিক, যেমন এই যে ঠিক পরের দিন, এই যে the letter was sent to Monday from Berlin and arrived in Hamburg the very next day, মানে ঠিক ওই দিনই পৌঁছাইতেছে, ভেরি এমফেসিস দেওয়ার জন্য, ঠিক নেক্সট দিন পৌঁছাবে তোমার, এটা ভেরি। এই জন্য বললাম যে ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, ডিকশনারি গুলি ওই আগেরটি বাদ দিতে হবে, বাংলা টাংলা যা আছে এগুলি বাদ দিয়া এটাতে আসতে হবে প্লিজ, ইংলিশ টু ইংলিশ আসতে হবে, ইংলিশ টু ইংলিশ আসতে হবে। চলেন, এই জন্য আমি আপনার বলতেছি। আচ্ছা তো ভেরি, আচ্ছা ভেরির এই ব্যাপারটা তো কেউ জানতেন না, যে এটা দিয়ে যে জোর দেয় ইউজ টু এমফেসিস টু এ নাউন, এটা কে জানতেন ভেরির এই ব্যাপারটা, কে কে জানতেন? No, sir. কেউ জানতেন না। তো প্রতিদিন ক্লাসে ওই যে আইএলটিএস এর জিনিসটা হচ্ছে যেগুলি সব অজানা জিনিস, এর কারণে যেগুলি যদি জানবেন যখন, তখন দেখবেন ব্যান্ড 8 9 উঠে গেছে, সবই বুঝবেন, রিডিং রাইটিং বুঝবেন যে এই ওয়ার্ডটা কেন লেখছে। আপনি কারো যদি আজকে বলেন, ইংলিশের টিচারদেরকে বলেন স্যার ভেরির এই মিনিং না, ভেরির এই মিনিংটা আছে, ভেরি মানে হচ্ছে ঠিক, আরে ভেরি ঠিক, ইজ এ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে, ভেরি কোনোদিন ঠিক হইতে পারে না, কিন্তু ভেরিকে আমরা জোর দেওয়ার জন্য ইউজ করি, ইজ দ্য ভেরি বেস্ট স্টুডেন্ট। আমি বলতাম দিস ইজ মিস্টার, দেখেন কারো নাম নেই, হিজ দ্য ভেরি বেস্ট স্টুডেন্টস, ধরেন এই যে মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর ইজ দ্য ভেরি বেস্ট স্টুডেন্টস, আমার ইংলিশ করবো স্যার আপনার ইংলিশ ভুল, দেখবেন আমারই বলে, আমি প্রায় সময় কয়েকজনের সাথে কথা বলছি, ও ভাই আপনি তো ভুলভাল ইংলিশ করেন, আমি বলি কোনটা ভুলভাল ইংলিশ, এই যে হঠাৎ করে একটা ওয়ার্ড ইউজ করলেন, এটা তো মানে এটা, আমি বলছি, এটার মানে এটা আপনার কে বলছে, তখন আর অ্যান্সার দিতে হয় না, ডিকশনারি যখন খুলি তখন সে মানে ব্যাখ্য বোঝা যায় ভাই এটা কি বলেন, যখন এটা বোঝানো শুরু করি তখন বলে যে সরি সরি উই হ্যাভ লার্নড এ লট অফ থিং, ভাই কমেন্টসটা বাদ দেন না। আচ্ছা চলেন, কমেন্টস করে খুব সোজা কাজ করে। তো এইখানে আছে হাইলি, আচ্ছা তো হাইলি, এখন হচ্ছে বলেন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টকে আমরা কি লিখতে পারি বলেন? Significant. আচ্ছা তো আমি এইটারে ভেরিকে সিগনিফিকেন্ট লিখতে হলে, আচ্ছা ইম্পর্টেন্ট কে ইনডিসপেন্সেবল, এই ওয়ার্ডটা কেউ জানেন কিনা, ইনডিসপেন্সেবল,
No, sir. Indispensable. Indispensable. দেখেন indispensable মানে এটা C2 level word মানে খুব highest level word is so good or important that you could not manage without it. It's so good and important. So এটাকে আমরা indispensable বলি। Yes, sir. Indispensable. Clear? Yes, sir. আচ্ছা তাহলে আমরা কি চেঞ্জ করে লিখতে পারি দেখি আপনারা এখন এটাকে ইয়ে করেন প্যারাফ্রেজ করার চেষ্টা করেন কি হবে? কি লিখতে পারি বলেন Highly indispensable. হ্যাঁ highly indispensable indispensable ওকে highly indispensable আচ্ছা highly indispensable ওকে ইম্পর্টেন্ট ফর পিপল কে আমরা কি লিখতে পারি ফর পিপল কে আমরা কি Few লিখতে হ্যাঁ ফর পিপল কে আমরা কি লিখতে পারি ফর পিপল কে আমরা কি লিখতে পারি বলেন এটাকে ফর পিপল কে আমরা কি লিখতে পারি সিটিজেন। হ্যাঁ এই যে একজন লিখছে অতীতকালে কোনো কাজে অভ্যস্ত থাকা অভ্যস্ত মানে কি কোনো কাজ আপনি রেগুলার করতেন তো অতীতকালে আমি তো এটাই বুঝাইতে চাইতেছি যে আমি তো আগে টিচার ছিলাম এখন নাই তো মানে কি আমি ওই কাজ করতাম আগে রেগুলার এখন করি না বারাক ওবামা আগে এই কাজ করতো এখন করে না আগে প্রেসিডেন্ট ছিল এখন নাই তো সেটা আগে প্রেসিডেন্ট অভ্যস্ত ছিল তো ঠিক আছে আই ইউজ করতেছে সেম কিন্তু আপনি কি এই বাংলাটা বুঝতে পারছেন এই যে অভ্যস্ত থাকা বলতে আপনি কোন বাংলা এই বাংলাটা বুঝতে পারছেন কিনা দেন আপনারা যদি বাংলা ঠিক মতো না বুঝেন তাহলে কিন্তু খুব সমস্যা এবং বাংলার প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ চর্যাপদের প্রথম লাইন কা তরু বল পঞ্চমী ডাল চল চল চিয়ে পৈঠা গাল বুঝেন কিনা এটা আপনি এটা বুঝেন কিনা এই যে চর্যাপদ বুঝেন কিনা এই জন্য বললাম যে বাংলা অভ্যস্ত মানে কি এটা পরবর্তীতে আর যদি আপনি না বুঝেন তাহলেও কিন্তু সমস্যা আগে আপনি অভ্যস্ত মানে কি? আগে ওই কাজ তো রেগুলার করতেন এখন করেন না তো দ্যাটস পাস্ট থিংস আমরা ইউজ টু বলতেছি সিম্পল আচ্ছা তো হাইলি ইন্ডিসপেন্সিবল আমার কি or ঠিক আছে আমি আশা করি বুঝাতে পারছি for হ্যাঁ হাইলি for sir for individual, sir. আচ্ছা তো এই জিনিসের অ্যাডভান্স ইংলিশ শিখে দিচ্ছে আজকে আপনারা এটা লিখবেন এটার একটা অন্য কালার দিই কি কালার দেওয়া যায় এটা একটা কালার দিই আচ্ছা কালার তো বোঝা যাইতেছে না কি কালার দিল আচ্ছা এটা দিন হ্যাঁ তাহলে এই যে ফর পিপল কি লিখবো হ্যাঁ কি লিখবো এটাকে আমরা লিখবো এটাকে আমরা এখন লিখবো একটু অ্যাডভান্স ইংলিশ আমরা লিখি among certain demographic of society demographic Society. হ্যাঁ ঠিক বলেছি আচ্ছা among certain demographic of society এবার আমি এটা লিখলাম purchasing a house to live in has been considered highly indispensable among certain demographic of society clear এটা কোনটুকুর বাংলা করছি কোনটার বাংলা For করছি people. দেখা যাচ্ছে For people. হ্যাঁ Only for for people, sir. হ্যাঁ ফর পিপল এই ফর পিপলকে বাংলা করছি among certain demographic of society Sir, may you write individual for individual? ফর ইন্ডিভিজুয়াল আচ্ছা আপনি কি মার্কস কম পাইতে চান না বেশি পাইতে চান বেশি পেতে চাই, স্যার। আচ্ছা ক্রিকেট খেলা যদি আপনার স্কোর বাড়াইতো আপনি কি সিঙ্গেল নিয়ে স্কোর বাড়াবেন না মানে বাউন্ডারি মেরে মেরে স্কোর বাড়াবেন Boundary, sir, definitely. ডেফিনেটলি তাহলে বাউন্ডারি দিয়ে যদি স্কোর বাড়াতে দেন কি লেগে আপনি ওই যে সিঙ্গেল নিতে যাবেন বলেন জি, স্যার। আপনার Yes, কাছে sir. মনে হচ্ছে ফর ফর ইন্ডিভিজুয়াল বেশি স্ট্রং না among certain demographics of society স্ট্রং বেশি Definitely among certain demographic society, but this is a little bit difficult, sir. কখনো আপার লেভেলের জিনিস ডিফিকাল্ট হয় আপনাকে যদি এখন যদি ক্লাস 5 এর পর আর ক্লাস
10-এর পড়া কি ইজি হয় না ডিফিকাল্ট হয় বলেন? ডিফিকাল্ট হবে স্যার। ইয়েস স্যার। ডিফিকাল্ট হবে। ক্লিয়ার, আমি কি আপনাকে বুঝাতে পারছি? তো আপনি তো আপনি ক্লাস 10-এ পড়তেছেন, আপনি 5-এর লেখা লিখলে তো মার্কস পাবেন না, পাবেন? ইয়েস স্যার। হ্যাঁ। তো আপনি যখন আইএলটিএস পরীক্ষা দিতে আসছেন, ধরেই নেয় আপনি প্লাস ইন্টারমিডিয়েট লেভেলের লোক, তাই না? আপনার মিনিমাম ইয়েস ইন্টারমিডিয়েট পাস করা লোক বা ব্যাচেলর মাস্টার্স করা লোক, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তাইলে আপনি ওখানে এসব লিখে মার্কস পাবেন না। মার্কস, আপনার তো মার্কস দরকার, ভালো মার্কস না পেলে তো আপনি কিছু করতে পারতেছেন না। ইয়েস স্যার। অলরাইট, তাহলে আমাদের এটা প্রশ্ন ছিল, কিন্তু আমাদের এখানে চলে আসছে একটা জিনিস বাদ দিছিলাম, রাদার দ্যান রাইটিং ওয়ান। আচ্ছা, তাহলে এইটাকে এখন আমরা অ্যাড করি, রাদার দ্যান রাইটিং ওয়ান। আচ্ছা, রাদার দ্যান কি লিখবো, কি রাদার দ্যান কি আমরা কি লিখতে পারি? রাদার দ্যান কি লিখতে পারি? রাদার দ্যান কি লেখা যায়? ইনস্টিটিউট অফ স্যার। আমার রাদার দ্যান কে স্যার বেটার দ্যান পেয়ে ফেলেন না শর্টে। হ্যাঁ, ইনস্টেড অফ, এটা ঠিক আছে, ইনস্টেড অফ। ওকে, ইনস্টেড অফ কি লিখবেন? ইনস্টেড অফ কি লিখবেন? আচ্ছা, ইনস্টেড অফ রেন্টিং অন, রেন্টিং অনকে কি করবেন? ইনস্টেড অফ পেইং রেন্টস, ইনস্টেড অফ পেইং রেন্টস। আচ্ছা, ইন সাম হায়ার কান্ট্রিজ। হ্যাঁ, হায়ার লিখতে পারি স্যার, হায়ার। না না, বাসা কখনো আমরা হায়ার করি না, আমরা প্লেয়ার হায়ার করি। জি স্যার। ইয়েস স্যার। বাসা হচ্ছে ইয়েস র্যান্ট। হ্যাঁ, বাসা হচ্ছে ইয়েস র্যান্ট। গাড়ি, ইয়েস গাড়িতে দেখবেন র্যান্ট এ কার লেখা থাকে, গাড়ি বাড়ি, আবার গাড়ি বাড়ি নারী শাড়ি, এই ওয়ার্ড গুলি দেখেন না কলোকিয়াল কেমন জানি। ইয়েস স্যার। এইগুলি হচ্ছে র্যান্ট। আচ্ছা, ঠিক আছে, র্যান্ট ইনস্টেড, ওরকম মিল আছে আর কি, ওদের হচ্ছে এটাকে কলোকেশন বলে, ইনস্টেড অফ পেইং রেন্টস। আচ্ছা, তো ইন সাম কান্ট্রিজ লিখতে পারেন ইন ডেভেলপিং ওয়ার্ল্ডস, ইন ইন সাম ডেভেলপিং কান্ট্রিজ, ইন সাম ডেভেলপড কান্ট্রিজ লিখতে পারেন, অর ইন সাম, দুইটা লিখতে পারেন, ইন সাম ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। সাম একটু বাড়াই লাগবে, সাম ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ, ডেভেলপড কান্ট্রিজ। আচ্ছা, রিচ আর পুর কান্ট্রিজ ভুলও লিখতে দেন না, তাহলে রেসিজমে পড়ে যাবেন, মার্কস এমনি ডাউন হয়ে যাবে। পৃথিবীতে যারা গরিব এদেরকে বলবেন ডেভেলপিং কান্ট্রি। যেমন বাংলাদেশ একটা গরিব দেশ, বাংলাদেশ ইজ পুর কান্ট্রি, ছোটবেলায় শিখেছে। এইটা আপনি সাংঘাতিক ভাবে আপনি একজন দেশকে একটা ইয়ে ছোট করলেন, তারা এই জন্য ব্রিটিশরা কখনোই বাংলাদেশের পুর কান্ট্রি বলবে না। কি বলবে এরা? বাংলাদেশ ইজ দ্য ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং মানে গরিব, আর হচ্ছে ধনী, উই আর দ্য রিচ না, ওরা বলবে উই আর ডেভেলপ কান্ট্রিজ। এগুলো হচ্ছে বলার স্টাইল। পরীক্ষার খাতায় লিখে দেখেন দিস ইজ এ পোর কান্ট্রি, তো গেছে আপনার স্কোর, তাহলে কিন্তু গেছে আপনার স্কোর। ঠিক আছে। আচ্ছা, ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের ইয়ে হয়ে গেছে, আমরা এখন স্ট্রাকচারে জানি। আমাকে একটা পজিটিভ বা নেগেটিভ একটা অপিনিয়ন দিতে হবে। আপনারা এখানে পজিটিভ মনে করেন না নেগেটিভ মনে করেন? সো শুরুতেই লিখবেন যে ইট হ্যাজ বিন আর্কিউ দ্যাট, এর একটা টেমপ্লেট। তাহলে অথবা লিখবেন নোবডি উড ডিসপিউট দ্য ফ্যাক্ট দ্যাট। তো শুরুতে আমরা এই টেমপ্লেট ইউজ করব, নোবডি উড ডিসপিউট দ্য ফ্যাক্ট দ্যাট, নোবডি উড dispute the fact that, dispute the fact that, nobody would dispute the fact that. Okay, purchasing. আচ্ছা, এখন আমাকে একটা অপিনিয়ন দিতে হবে, আমি পজিটিভ না নেগেটিভ, আমি এটাকে পজিটিভ ভাবে দেখি বা নেগেটিভ ভাবে দেখি, কে কিভাবে দেখেন? পজিটিভ থিং স্যার। ওকে, পজিটিভ। তাহলে লিখবেন, টু মাই মাইন্ড, টু মাই মাইন্ড। দেখেন, এটা মুখস্থ লাইন লিখবেন, ইট ইজ ডিবেটেবল whether this this could be regarded as a positive development. Positive development. Okay, regarded as, could be regarded as
wholly regarded আরে কি আছে ভাই স্পেলিং এ তো দেখতেছি regarded as a wholly positive yes this is our introduction right okay এই হলো আমাদের ইন্ট্রোডাকশন একটু ইন্ট্রোডাকশন লিখতে আপনাদের কতগুলি বেসিক আলোচনা করছে তারপরও তো আমি অনেকগুলি স্কিপ করে গেছি তো দিস ইজ এ ব্যান্ড 9 ইন্ট্রোডাকশন দেখেন আর কোয়েশ্চেন করছিল ইন সাম কান্ট্রিজ owning a home rather than renting one is very important for people আমরা কি লিখছি nobody would dispute the fact that purchasing a house to live in has been considered highly indispensable among certain demographic of society instead of paying rent in some developing and developing countries. To my mind, it is debatable whether this could be regarded as a wholly positive development. কেমন হলো ইন্ট্রোডাকশনটা Excellent. এক্সিলেন্ট তো আমাকে পরীক্ষায় এরকম এক্সিলেন্ট লিখলে আমি ব্যান্ড 9 পাবো দিস ইজ কল্ড এ ব্যান্ড 9 ইন্ট্রোডাকশন ক্লিয়ার আমি বুঝতে পারছি কারণ এটা ব্যান্ড 9 কেন এই কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা দরকার করেছি হ্যাঁ কোশ্চেনটা স্যার প্যারাফ্রেজ করা দরকার আমরা এখানে প্যারাফ্রেজ করছি আচ্ছা তারপরে কোশ্চেনটাকে একটা অপিনিয়ন দেওয়া দরকার আমরা অপিনিয়ন দিছি হ্যাঁ আমরা একটা অপিনিয়ন দেওয়া দরকার আমরা একটা অপিনিয়ন দিছি আচ্ছা আমরা একটা অপিনিয়ন দরকার একটা অপিনিয়ন দিয়ে দিছি বাস আমার ব্যান্ড 9 ইন্ট্রোডাকশন হয়ে গেছে তো সমস্যা নাই এই ঈদের পরে আসছিলেন তো হালকা একটা আচ্ছা এটা ছোট হাতের হবে এখানে তো এইভাবে আপনার ইন্ট্রোডাকশন লিখবেন এই স্ট্রাকচারটা আমরা নিলাম আমরা নেক্সট যে আরেকটা এই ওয়ার্কশপ নিচ্ছি এটা তো রেকর্ড থাকতেছে ঠিক ওটাতে আমরা বডি 1 বডি 2 কনক্লুশন দিয়ে দিলাম ঈদের পর দিন আপনাদেরকে আর বিরক্ত করবো না যেহেতু এনজয় করতেছেন তো কেমনে ব্যান্ড 9 ইন্ট্রোডাকশন লিখতে হবে এই নিয়ে যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আমাকে বলেন আর আপনাদের ইয়াটা শেষ হওয়ার পর ওয়ার্কশপটা শেষ হওয়া ফ্রি কাউন্সিলিং থাকবে কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওপেনলি আমি এটা করবো আমরা 4টা মডিউলের উপরেই ফ্রি ওয়ার্কশপ দিব পুরো এই মাস জুড়ে দেখেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা রাইট নাও ইউর কোয়েশ্চেন সেশন এন্ড I'll be here in camera and I'm camera Sir, I have a question, please. oh sure go on Thank you, sir, for thanks me. How are you, sir? yeah you're great how are you today আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আমি একটা জিনিস প্রধানের জিনিস আপনার একটা জানতে চাই স্যার যে ভেরি ওয়ার্ডটা স্যার হুম বলেছিলেন লেভেল 1 2 3 4 5 6 মানে ওয়ার্ডের লেভেল হুম আমি জানতে চাই একটা ওয়ার্ডের কতটা লেভেল থাকে স্যার আমি একটা অ্যাকচুয়ালি ফার্স্ট শুনছি আপনার কাছে আচ্ছা মানে একটা ওয়ার্ডের আচ্ছা প্রথমত হচ্ছে ওয়ার্ডের লেভেল হচ্ছে 6টা A1 A2 B1 B2 C1 C2 আমি একটু লিখি আচ্ছা টিপসের এখানে লিখে রাখে ওয়ার্ডের লেভেল জানতে চাচ্ছেন তো আমি আপনাকে ওয়ার্ডের লেভেলটা লিখি ওয়ার্ড লেভেলস ওয়ার্ড লেভেল ওয়ার্ডের লেভেল হচ্ছে 6টা মানে 6 ধরনের A1 A2 B1 C1 C2 এই হলো 6টা লেভেল থাকে যেমন গুড একটা শব্দ এটা কোন লেভেলের ওয়ার্ড মানে ভালো এটা কোন লেভেলের ওয়ার্ড A1. হ্যাঁ গুড হচ্ছে A1 লেভেলের ওয়ার্ড ঠিক এই ভালো শব্দটার যদি আরেকটু যান মানে এটার চেয়ে যদি এখান থেকে যদি আরেকটু বেটার ওয়ার্ড নেন গুডের দেখেন সিনোনিমস আছে আরো এনজয়েবল প্লেজেন্ট ইন্টারেস্টিং নাইস তো আচ্ছা A1 গুডের গুড এই জিনিসটা ভালো আর এই জিনিসটা অনেক মজার সিনোনিমস ওয়ার্ড ইন্টারেস্টিং নিলাম হ্যাঁ ইন্টারেস্টিং তো ইন্টারেস্টিং কোন লেভেলের ওয়ার্ড হবে ইন্টারেস্টিং এটাও A1 তাহলে আমি গুডেরও দেখলাম ইন্টারেস্টিংও দেখলাম এগুলো A লেভেল ওয়ার্ড তাহলে আমি এটা গুডকে যদি একটু ভালো বলতে চাই তাহলে এটার বেটার ওয়ার্ড কি হতো গুড ইজ ভেরি গুড Excellent. এক্সিলেন্ট রাইট তাহলে এক্সিলেন্ট মানে একটু বেটার ওয়ার্ড বলছি স্বাভাবিকভাবে যখন আমরা এক্সিলেন্ট দেখবো কমনটা দেওয়া যায় না গুডের পরিবর্তে দেওয়া যায় এই যে এক্সিলেন্ট হচ্ছে A2 ওয়ার্ড এই যে বাড়তেছে ব্যাপারটা বুঝতে পারছেন দ্যাটস দ্য লেভেল ওয়ার্ডের মানে এইটা একটা ওয়ার্ড এটার বেটার ওয়ার্ড হচ্ছে এটা টপ লেভেলের ওয়ার্ড হচ্ছে এইটা এক্সেলেন্ট তো এই ওয়ার্ড হচ্ছে এক্সেলেন্ট হচ্ছে ভালো এখন আপনি যখন যাবেন এখানে ধরেন আপনি ওয়ার্ডটা দিলেন টেরিফিক তো টেরিফিক দেন
টেরিফিক মানে খুবই ভালো। তাহলে লেভেল কত যাবে? মানে ভালো, সবচেয়ে ভালো ওয়ার্ড আর কি। টেরিফিক, দ্যাটস টেরিফিক, দ্যাটস টেরিফিক, দ্যাটস আ টেরিফিক শট বাই তামিম ইকবাল। দেখবেন বলে বলো। আচ্ছা, ওরে আমি কি বলবো? আচ্ছা, আইডি নেই। হ্যাঁ, টেরিফিক মানে যে দেখেন B1, ভেরি গুড। ক্লিয়ার, বুঝতে পারছি? এই যে ওয়ার্ডটা বাঁচতেছে ঠিক এই ওয়ার্ডগুলি, মানে এগুলো ওয়ার্ডের লেভেল, অর্থাৎ বেস্ট ওয়ার্ডটা ইউজ করতে। এখন C1 C2 হলো টপ লেভেলের ওয়ার্ড, এর উপর আর ওয়ার্ড নাই। C1 C2 এই আর কোন কোশ্চেন আছে ওয়ার্ডে কেমনে গেলে আপনি পাবেন? এই যে গুড, গুডের পর আমি এরপর কি লিখছিলাম? এক্সিলেন্ট, এর বেটার ওয়ার্ড। তো এর চেয়ে আর একটু বেটার ওয়ান হচ্ছে টেরিফিক। টেরিফিক, ক্লিয়ার? তো এইভাবে ওয়ার্ডের কিছু ব্যাপার আছে, আপনি একটু ক্যামব্রিজটা দেখে নেবেন, সো ইউল গেট আই আইডিয়া। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? যে স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলুন। স্যার বলেছিলেন স্যার ইংলিশে টান নাই এক্সট্রা সাথে, প্রেস প্রেস, হ্যাঁ অ্যাকচুয়ালি কি স্যার টান নাই এটার মধ্যে? হ্যাঁ, ইংলিশে হচ্ছে টান বলতে আমরা আমরা যে আলিফ, 3 আলিফ 2 আলিফ টানতাম, এটাকে ইংলিশে বলে স্ট্রেস। যে ওয়ার্ডে আমরা স্ট্রেস দেই, ওয়ার্ডে টান দেই না। হ্যাঁ, ইংলিশে হচ্ছে স্ট্রেস, আমরা এটাকে স্ট্রেস দেই। অ্যাকসেন্ট would you নন not, অ্যাকসেন্ট হ্যাঁ, আস্তে আস্তে sir? দেখি আমার ক্যামব্রিজে ওই ধরনের কিছু জিনিস দিয়ে রাখছে কিনা, নাহলে আপনাকে গুগল থেকে দেখাতে হবে। আচ্ছা, না, ও সরাসরি ওয়ার্ডের মিনিং গুলি লিখছে। আচ্ছা, তো স্ট্রেস দেখাই দিই তাহলে এখান থেকে, স্ট্রেস এবং আনস্ট্রেসড, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, মাঝখানে হচ্ছে আপনি যা কিছু গুগলে সার্চ দিলে খুঁজে পাবেন। আপনারা আপনাদের নিজেদেরকে মাঝে গুগলে সার্চ দিবেন, দেন খুঁজে পান কিনা। এরকম গুগলে ঢুকবেন, ঢুকে এরকম দিবেন, তারপর সার্চ দিবেন, দেখবেন নিজের খুঁজে টুজে পাওয়া যায় কিনা। গুগলে সার্চ দিলে স্যারকে পাবেন, দেখবেন সুন্দর করে এরকম করে দেখবেন আলাদা একটা গুগল এর প্রধান কারণ হচ্ছে এটা গুগল স্কলার। আর অনেকগুলি রিজন আছে, তো এটাতে স্যারের আইডি থাকার কারণে আপনি খুঁজে পাইছেন আর কি খুব দ্রুত। আচ্ছা, যাই হোক, দেখালাম গুগলের কাহিনী হচ্ছে আপনার যেগুলো থাকবে এগুলো আপনাকে দেখাবেন। স্ট্রেস এন্ড I have a আনস্ট্রেস। question. আবার একটা শেষ করার আগে আরেকটা কোশ্চেন করবেন? হ্যাঁ, বলেন দেখি। Okay, sir. So না would না, you not উনি আবার রাগ take, করবে, বলবে স্যার, স্যার আমারটার মাঝে আরেকটা নিছে। হ্যাঁ হ্যাঁ, sir, দেখেন। would you not take a class for a body part or conclusion part? হ্যাঁ, তো ওয়ার্কশপের আজকে এখানে ইন্ট্রোডাকশন রিয়া শেষ হলো, পরেরটা দাও, আমি গোইং টু টেক দিস। তো ওয়ার্কশপ বলছি আপনাদেরকে, ফ্রি ওয়ার্কশপ দিব। So, Guru Dr. Second. A stress syllable is the part of the word that you say with greater emphasis than the other syllables. Alternately, an unstressed syllable is a part of a word that you say with the less emphasis than the stressed syllables. Clear? একদিন আমি আপনাদের এটা নিয়ে কথা বলবো, মানে যেদিন লিস্টিং নিব সেদিন। স্ট্রেস আনস্ট্রেস তো বুঝবেন কেন এই ঘটনা ঘটে। তো টান নাই আর কি, স্ট্রেস আনস্ট্রেস সিলেবলস দেখছেন? এই যে এরকম আপনারা নিজেরাও সার্চ দিলে দেখতে পারবেন যে, যেমন এই যে লেইসি, এখানে যে এর উপরে বোটল, কোয়াইট, মানে এই জায়গাটা হচ্ছে স্ট্রেস, কোয়াইট। ছোটবেলায় এটা শিখেলে হয়ে যেত আমাদের, মানে সবকিছু এরকম না। অ্যাডাপ্ট, এই যে এখানে আছে অ্যাডাপ্ট। রিসিভ, আমরা রিসিভ বলি, আমি 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 ছোটবেলায় প্রনাউন্সিয়েশন রিসিভ শিখছি, বাট রিসিভ, রিসিভ, এখানে স্ট্রেসটা যাবে, রিসিভ। ক্লিয়ার, বুঝতে পারছি আপনাদেরকে? দেখেন বিসাইড, আমি বলে বিসাইড মাই হাউস, বিসাইড, বি, এটা স্ট্রেস, এটা সাইড, বিসাইড। ক্লিয়ার, ব্যাপারটা বুঝতে পারছি কিনা আপনাকে? Yes, sir. জি হ্যাঁ, স্যার, বুঝতে পারছি। এখন কিছু মনে করেন আপনাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আরো খারাপ হয়ে গেছে। আপনারা জানেন যে আপনাদের বই পুস্তকে কিছু নাই। আমি আমি বই দেখে খুব কষ্ট পাইছি আর কি, মানে আমাদের চেয়ে খুব খারাপ বই চললো কেমন। আমি তো এসএসসি দিয়েছি 2005 সালে, আমার সময়ের চেয়ে এত খারাপ বই যদি 2020 সালের পরে যদি হয়, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। জানি না কারা এইসব লেখে টেখে, আল্লাহ জানে, নোবডি নোস। আচ্ছা, এরপরে আর কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন। তবে আপনি আজকে ক্লাস করার সময় বেশ কিছু জিনিস বেসিক পড়াচ্ছিলাম, আরো পড়ানো যায়, কিন্তু অনেকের কাছে অধৈর্য হয়ে যাবে। কিন্তু মাথায় ঢুকছে কিনা ওগুলি পড়াইছে, এই কারণে এগুলো না পড়াইলে নয় আর কি। যেমন ইউজ টু, যেমন আপনি ইউজ টু যে অভ্যস্ত থাকে শিখছে, কেউ ইউজ টু ইউজ করতে পারে না। আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, লেখা বলায় ইউজ টু ইউজই করতে পারে না। দেখেন কারো মাথায় আসে না ইউজ, তারপর আসে না হ্যাভ বিন, হ্যাজ বিন।
এগুলি আজকে মিলাই নিয়েন, ক্লাসের পর মিলাই নিয়েন নিজেরা যখন। আমার কাছে কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার হ্যাভ বিন আর হ্যাজ বিন এর বললাম স্যার ব্যবহারটা যদি আরেকটু ইজ এর ভালো করে পরিবর্তে বুঝিয়ে দেন হ্যাজ ভালো হতো বিন স্যার। এবং আর হ্যাঁ বলেন। আচ্ছা দুইটা কোয়েশ্চেন পাইছি, ইজ এর আমাকে একটা কোয়েশ্চেন বল। জি স্যার আমি বলতেছি স্যার ইজ এর পরিবর্তে হ্যাজ বিন এবং আর এর পরিবর্তে হ্যাভ বিন বা এম এর পরিবর্তে হ্যাভ বিন ইউজ করা হয়। স্যার হ্যাঁ এটা কি আমি হ্যাভ বিন এর পরে আমি যদি ভার্ব ইউজ করি সাপোজ ভার্বটা কি তখন কি আইএনজি হবে যুক্ত নাকি এটা পাস্ট পার্টিসিপল হবে? ওকে ওয়েল দ্যাটস এ গুড কোয়েশ্চেন, আই এম কামিং। আপনার এই কোয়েশ্চেনটা একটা ভালো কোয়েশ্চেন, কিন্তু আপনাদের সময় আছে কিনা? বাংলাদেশে এখন কটা বাজে? তার সময় আছে স্যার, মাত্র 11টা 2 বাজে স্যার, 11টা 2 বাজে স্যার। আচ্ছা 11টা 2, আপনারা এটা কিন্তু অনেক রাত। দেখেন আমার এখানে কিন্তু 6টা বাজে। এই জন্য বললাম যে আমার সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো আমার কোনো সমস্যা নাই। তাহলে আমি দেখাই আপনাদের যদি 11টাতে প্রবলেম না থাকে। আচ্ছা, উনি একটা কথা বলছে যে স্যার এই যে হ্যাভ বিন ফর ইয়া বসে কিনা। এবার আমি আপনাকে বলি মানে ভার্বসের যে ভার্ব আপনি আপনি শিখছেন হচ্ছে, ভার্ব হচ্ছে 3টা, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এই 3টা শিখছেন, বুঝছেন কিনা? এই 3টা মানে বুঝছেন তো কোনটা বোঝাচ্ছে? প্রেজেন্ট, Present, past, past participle. হ্যাঁ পাস্ট, আচ্ছা পাস্ট, পাস্ট পার্টিসিপল, আচ্ছা পার্টিসিপল। এখন কথা হইলো যে ভাই এই জায়গাটা তো অর্ধেক শিখছিলেন, এরপরে আছে আর কি। এবার ভার্ব 4, ভার্ব 5, ভার্ব 6 কে নামগুলি পারবেন? এই জন্য তাহলে ওই ভার্বের ওই ব্যাপারটা ইয়ে হয়ে যেত। কে পারবেন? ভার্ব 5, ভার্ব 6 কে পারবেন? আপনাদের এই পর্যন্ত পারেন, ধরেন এই যেটি পারেন, এরপরে আরো কয়েকটা ভার্ব আছে, ভার্ব 4, ভার্ব 5, ভার্ব 6 পারেন কিনা কেউ? জানি না। আচ্ছা জানেন না। আচ্ছা আপনারা যারা ক্লাস আছেন সবাই তো আইএলটিএস এর প্ল্যান আছে তো না, যে আইএলটিএস টা দিব একটু দেওয়া দরকার? জি জি আচ্ছা, স্যার। কোনো কিছু মানে অ্যাটলিস্ট ইংরেজি কম যায় না, বিদেশে গেলে খুব বিপদ হয় আর কি। মানে খুব বিপদ হয় দেখবেন এই ইংলিশের জন্য আপনি ছোট হয়ে যেতেছে। কারণ ওই জায়গায় ইংলিশটা মানে প্রতিটা কাজেই লাগে আর কি। কিছুক্ষণ পর পরে আপনার সাথে কেউ কেউ তো আর আপনার সাথে বাংলায় কথা বলবে না বিদেশ যাওয়ার পর, না বাংলায় বলবে কেউ আপনার সাথে? জি না। ওয়ার্ক প্লেসে একটারও বাঙালি পাবেন না। আচ্ছা, তার মানে ইংরেজিটা কম শিখে গেলে অনেক লাভ ওইখানে, না? তাহলে ঢুকতে পারলে হয়। নমস্কার। Sir, gerund or continuous? আচ্ছা আসবো নি। ওনার একটা প্রশ্ন ছিল যে স্যার আইনজি কখন হবে। আচ্ছা এখন একটা টিপস শিখিয়ে দিই আপনাকে ছোট। একটা ভার্বের পর যতগুলি ভার্ব বলবে সবগুলি হচ্ছে ভার্বের সাথে আইনজি। এটা বুঝতে পারছেন কিনা? একটা ভার্বের পর যতগুলি ভার্ব বসবে সবই কি ভার্বের সাথে? আইএনজি হ্যাঁ ভার্ব প্লাস আইনজি আর কি, ভার্বিং নামে ভার্বের সাথে আইনজি হবে। একটা যতগুলি ভার্ব বসবে, যেমন আমি আপনাকে দেখে সোজা কথা। আচ্ছা, যে ভার্বই হোক অক্সিলারি মেইন ভার্ব। আচ্ছা যেমন আমরা কি লিখি, আই এনজয়, এখন আমি ওয়াচ বসালে কি হবে? আই এনজয়। না না না, আসে আসে, আই এনজয়িং হবে না ভাই, কখনো আই এনজয়িং, আই লার্নিং, এটা আজকের পর আর মাথায় আসবে না। আই এনজয় ওয়াচিং টিভি। আচ্ছা ভালো কথা, আই এনজয়, দেখেন অটোমেটিক সে কম্পিউটার পর্যন্ত আপনাকে আইএনজি সাজেস্ট করতেছে। আই এনজয় ওয়াচিং টিভি। কেন স্যার এনজয়ের পর স্যার এমনি শেখায় এনজয়ের পর ওয়াচিং হয়, এটা ভুল। কেন ভুল শেখানো? কারণ যে কোনো একটা মেইন ভার্বের পর একটা ভার্বের পর একটা ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি হবে, এটা হলো কমন বেসিক রুলস ইংলিশে, ব্যতিক্রম ছাড়া, হিজড়া টিজড়া ছাড়া। আসেন, শুরুতে ব্যতিক্রম শিখাবে না, ব্যতিক্রম জিনিস খারাপ আর কি। আচ্ছা এবার হচ্ছে বললেন আই এনজয়, তো আই এম ওয়াচ হবে না ওয়াচিং হবে? কি হবে Watching. বলেন? আমার কিন্তু Watching. অলরেডি আইএনজি সাজেস্ট করতেছে। আই এম ওয়াচ হবে, আই এম ওয়াচ টিভি, I am watching. I am watching. আই এম ওয়াচিং টিভি। এখন বলেন কেন হয়েছে? আপনাকে ওই টিপস কিন্তু একটা শিখাইছি, বলেন। স্যার ভার্বের পরে দেখো আবার ভার্ব ইউজ করতে হ্যাঁ, আইএনজি যে কোনো একটা ভার্বের পর আরেকটা ভার্ব বসলে, সেটা অক্সিলারি ভার্ব হোক, ছোটবেলার মেইন ভার্ব হোক, একটা ভার্বের পর একটা ভার্ব বসলে ভার্বের সাথে কি হবে? আইনজি। আইএনজি হবে। এই বেসিকটা আপনি শিখছেন কিনা এখন বলেন? এইসব বেসিক শিখে থাকলে পরের অঙ্ক স্যার। খুবই সোজা। বুঝতে পারছেন কিনা? জি স্যার। Yes, sir. আচ্ছা বুঝছেন। এর সাথে এখন আরেকটা অঙ্ক বুঝাই দিই। ওকে, এবার হচ্ছে ট্রিপল এইচ। ট্রিপল এইচ মানে কি, কে পারবেন? ট্রিপল এইচ এর পর ভার্ব 3 কে পারবেন? আচ্ছা হ্যাভ Triple হ্যাজ H- হ্যাড স্যার। হ্যাঁ ট্রিপল এইচ মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এদের পর ভার্ব বসলে কি হবে?
ভার্বের সাথে আইএনজি হবে নাকি এদের পর যদি ভার্ব বসে? নো, Yes, ভার্ব sir. 3, ভার্ব 3। এবার একটা অঙ্ক বুঝাই দিই, আজকে সারা জীবনের জন্য বুঝবেন। এইবার আসেন এই যে আই হ্যাভ, আচ্ছা আই হ্যাভ, আচ্ছা এরপর বিন হয়েছিল কেন, কে পারবেন? দেখেন বি তিনটা ফর্ম, বি ওয়াজ ওয়ার বিন, একদম মাথা বুঝাই দিই, বি ওয়াজ ওয়ার বিন। ওকে, আচ্ছা আমরা আজকে বলছি কি ট্রিপল এইচ এর পর ভার্ব 3, এখানে ভার্ব 3 কোনটা, বি না ওয়াজ ওয়ার না বিন, কোনটা ভার্ব 3? Been. বিন বিন, তাহলে আই হ্যাভ বিন চলে আসলো। আচ্ছা, তো কথা আসছে এখন বিনের পর এখন আরেকটা আই হ্যাভ বিন, ধরেন লার্নিং ইংলিশ, তো সরি লার্ন, এবার আমি লার্ন দিছি, এটা এটা কি হবে? এটা ING. আইএনজি হবে কেন? এটা আইএনজি হবে কারণ হচ্ছে এই যে হ্যাভের পর ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি না ভার্ব 3, কিন্তু বিন তো একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব বসতেছে, এখন কি হবে এটা? আবার আইএনজি হবে কারণ একটা ভার্বের পর আরেকটা ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি, এই জন্য এটা লার্নিং হয়ে গেছে, বুঝতে পারছেন মজার ব্যাপারটা? আই হ্যাভ বিন লার্নিং হয়েছে কেন? এই হ্যাভের পর ভার্ব বসলে ভার্ব 3, আচ্ছা একটা ভার্বের পর আরেকটা ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি ওর কথা ছিল। আপনি বলতে পারতেন স্যার হ্যাভের পর আই হ্যাভ বিং হইলো না কেন? না, আমরা তো আগেই জানি হ্যাভের পর কখনো বিন হয় না, হ্যাভের পর অলওয়েজ ভার্ব 3, অর্থাৎ ট্রিপল এস হবে ভার্ব 3। তো ভার্ব 3 গেছে, এর পরের ভার্ব কি হবে? পরের ভার্বের সাথে আইএনজি, কারণ ভার্বের প্রথম নিয়ম হচ্ছে একটা ভার্বের পর যতগুলি ভার্ব বসবে ভার্বের সাথে আইএনজি। কিন্তু এখানে একটু ব্যাপার হলো যে ট্রিপল এস যদি থাকে অর্থাৎ হ্যাভ এজ থাকলে তখন আর আইএনজি হয় না, তখন ভার্ব 3 হয়। কিন্তু এর পরের ভার্ব যতগুলি বসেন, আই বিন লার্নিং English, I've been learning and enjoying English. Then যত ভার্ব দিবেন I've been learning and enjoying English. Enjoying English with Naim sir. Hey, with Naim sir. Okay. আমার সাথে আপনারা লার্ন করতেছেন এবং এনজয় করতেছেন। যদি আমি কাউকে লার্ন বা টিচ করি না, আমরা এনজয় করি মানে মজা করি, নট লাইক দ্যাট। বলো ব্রেনটা বুঝেন আপনি শিখতেছেন। অলরাইট, তো ক্লিয়ার? তো এই জিনিসটা হলো ব্যাপার। যিনি প্রশ্ন করছিলেন আপনার প্রশ্ন কিছুটা অ্যান্সার পাইছেন কিনা? যিনি প্রশ্ন করছেন হ্যাভ ইউ গট ইউ আনসার? Yes, sir, I got it. You got your answer. Sounds great. Sir, 18 I have a syllables. question, sir. Huh? Yeah, you've got. All right. I've got a question. I have a question. I've got a question. বলেন। I've got a question, sir. Thank Yeah. you, sir. Sir, my question is, I'm preparing myself for IELTS exam. My exam date is in August 24 or 25. How can I prepare myself for band 9 or 8.5 within 2 months, sir? Within 2 months. Okay. Very simple question. আচ্ছা, আপনি প্রথমে আজকে যেটা করবেন, আপনারা যারা আছেন সবাইকে আবারও বুঝিয়ে দিই। আপনারা প্লিজ কষ্ট করে এখানে যান, যায় দেখেন যে আপনার স্কোর কত আছে, তারপর আমার সাথে 1 to 1 একটু ডিসকাস করেন। প্রথমত হচ্ছে এই যে আমি ফ্রি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে রেজিস্ট্রেশন করার পরই এটা ফ্রি, আপনি লিঙ্ক পাওয়া যাবেন। সো এখানে আপনি টেস্টটা দেন, টেস্টটা দেওয়ার পর আমাকে একটু জানান যে আপনার স্কোর কত আসছে, দেন আপনি 2 মাসের 8, 9 পাবেন কিনা সেটা আমি ডিফাইন করে দিতে পারবো। ঠিক আছে, এই যে আপনাকে দিয়ে দিলাম, এখানে ঢুকলেই দেখবেন যে আপনাকে ইয়ে করতে হবে, রেজিস্ট্রেশন করলেই সাথে সাথে ফ্রি একটা ফুল টেস্ট চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারতেছি? Okay, sir. ওকে, Thank আপনি you, sir. এরপর আমার সাথে একটু ডিসকাস করেন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি ইয়াতে আমার নাম্বার আছে, দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার গ্রুপে যারা আছেন তারা পাবেন, আমাকে মেসেজ করতে পারেন। এই যে উপরে, সরি, এই যে উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে, তো এটাতে আমাকে নক দিন। Okay, thank you, sir. হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন তো নাই মনে হয় না? আমরা আপাতত আজকের দিনের জন্য সাইন আপ করতে পারি এবং ঈদ মোবারক। দেখা হবে নেক্সট ক্লাসে। আমরা পরবর্তী ইয়াটা শেষ। ওকে, কোয়েশ্চেন থ্যাংক ইউ। ছিল, হ্যাঁ স্যার। আমাদের ক্লাস কি প্রতিদিন হবে? না, ক্লাস না, নেক্সট ক্লাস হচ্ছে প্রতিদিনই মানে নেওয়া শুরু করব, বাট ঈদ তো নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের শনিবার দিন, অর্থাৎ আপনার ক্যালেন্ডারে খেয়াল করেন, আমি আবারও দেখা দিচ্ছি। আমরা নেক্সট আমাদের যে ওয়ার্কশপটা হবে, আপনারা আপাতত ওই যে ভিডিও যেগুলি দিচ্ছি একটু দেখে নেন। শনিবার দিন 22 তারিখ আবার আপনাদের সাথে ক্লাস আমার 9টা 9:30 থেকে আমি ক্লাস নেবো, এই যে এই ডেটে ক্লাস হবে আপনার সাথে। ঠিক আছে, এই যে 22 তারিখে আপনার সাথে ক্লাস হবে, শনিবার দিন আমরা আবার ক্লাস নেবো। মাঝখানে 3 দিন একটু এনজয় করেন, প্লাস একটু দেখেন ক্লাসটা কি পড়াইছি, ভিডিওটা দেখেন, আমাদের ইউটিউবে যে বেসিক জিনিসগুলি বলছি ওগুলি দেখেন, দেন আমি এটা শেষ করে দিচ্ছি রাইটিংটা। নেক্সট ইয়েটা হয়তো বা একটু লম্বা হবে, 2-3 ঘন্টা ধরে শেষ করে দেবো রাইটিংটা এই ওয়ার্কশপের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমরা অনেক সময় দেখি ভাবের পরে হ্যাভের পরে ডাবল আপ থাকে, দুটো হ্যাভ থাকে একসাথে।
বা হ্যাড যেটা থাকে ও হ্যাজ এর পরে হ্যাভ বসে এই আচ্ছা জিনিসটা কেন এই জিনিসটা কেন হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়েল আচ্ছা ধরেন এই জিনিসটা ডাবল থাকে ধরেন ধরেন আই এম ইটিং এ বার্গার খেয়াল করেন এটা রিভলিউশন আই এম ইটিং এ বার্গার I'm eating a burger. তারপর হচ্ছে I have been. স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন Oh, sorry. আমি তো মনে হয় স্ক্রিনটা ইয়ে করে ফেলছি। Okay, wait. মনে করছি about to শেষ। আপনাদের আসলে you are very enthusiastic learner. ছাড়তেছে না। আচ্ছা, I've been দেখেন I've been eating এর জায়গায় যদি am এর জায়গায় আমি have been করে দিলাম, হ্যাঁ? তো eating মানে হচ্ছে having, মানে খাওয়া have. তো যেহেতু have been এর পর বসলে ভার্বের সাথে ing বসে, তো have টা হয়ে গেলে having. I'm having a burger. তো বুঝতে পারছেন এখন এই যে হ্যাভ দুইটা কেন হ্যাভ বসছে বা দুইটা কেন হ্যাড বসে বুঝতে পারছি এই একটা অবভিয়াসলি নেক্সট ক্লাস আমি আপনাদের এটা দেখানো আর একটু দেখা দিব বা একটা লিংক শেয়ার করে দিব আই বিন হ্যাভিং এ বার্গার এখানে দুইটা হ্যাভ আছে দেখছেন প্রথম হ্যাভটা হচ্ছে স্যার ওই যে ব্যাপারটা যদি সাপোজ স্যার আই হ্যাভ এর পরে আবার ডাবল আরেকটা হ্যাভ থাকে এটা কেন হয় ও কিংবা have ওই এর পরে ওইটা have হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা ওইটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি আপনাকে একটু সাজেস্ট করবো প্লিজ আপনি এই লিঙ্কটাতে যাবেন যাইয়া দেখবেন যে এটা সব এক্সপ্লেন করা আছে যে এটা 50টা ভিডিওস আছে ক্লাস 1 থেকে শুরু করে 50টা ভিডিও আছে এখানে আপনি যা যা চান সবই পাবেন এখানে এই জাস্ট এটা ক্লিক করেন এটা এখানে আছে একটু ভিডিওটা গন থ্রু করেন ইউল গেট এভরিথিং এবং খুব মজার যে আপনি বসে বসে আপনারা আমি টু বি অনেস্ট আপনারা এই ভিডিওটা যারা দেখবেন আমাকে ফিডব্যাক দিন গ্রুপে বা আমাদের স্প্যান স্কুল অফ ইংলিশে দিয়ে আমি জানতে চাই আসলে কেমন শিখলেন আপনারা বেসিক এরপর আপনার কাছে ইংলিশটা অনেক ইজি হয়ে যাবে এই বেসিক ইংলিশ ক্লাসগুলি করার পর ইনশাল্লাহ অলরাইট থ্যাংক ইউ টেক কেয়ার স্যার গ্রুপে লিখতে আসসালামু দিয়েন আলাইকুম স্যার লিখে দিচ্ছি ইউটিউব ওকে আসসালামু আলাইকুম স্যার আসসালাম